Nirjala Uposh is ultimately extremely good for you. কারণ কি হয়, চিনি আর নুন is not good for us. মনে হয় তুই খুব বিচলিত, অ্যাংজাইটি বা স্ট্রেসে আছিস, রাত্রিরে হয়তো ঘুম হচ্ছে না। দিস এ ভেরি সিম্পল টেকনিক। সেটা হচ্ছে, তোমার কি মনে হয় আজকের যে যুগ, আজকের যে জীবন যাপন, তার মধ্যে এই ডায়েট, ওয়ার্কআউট, এটার সঙ্গে সঙ্গে একটা মানুষের স্পিরিচুয়াল জার্নি থাকাটা কতটা ইম্পর্টেন্ট? কি কি মেডিটেশন টেকনিক এটার মধ্যে আছে, দু একটা যদি এক্সাম্পল হিসেবে জাস্ট বলো। ছোট ছোট যে আনন্দগুলো পাই আর অনেক ছোট ছোট দুঃখ পাই যেগুলো আমাকে বিচলিত করে, হাউ টু ডিল উইথ দিস। 4 সেকেন্ড থেকে ব্রিথ ইন করছি, যখন 8 সেকেন্ড ধরে ব্রিথ আউট করছি কেন? ইফ ইউ ব্রিথ অ্যাট লিস্ট 15 মিনিটস এভরি ডে, তুই দেখবি উইদিন আ ফিউ উইকস ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। কপার ভাতি কথাটার মানে কি জানিস তো? যারা এটা রেগুলার করে তুই দেখবি তোর ইটস গুড ফর ইয়োর স্কিন। সাধারণ মানুষের কি হয়, আমাদের মনটা সবসময় কিন্তু পাস্ট আর ফিউচার নিয়ে খেলা করছে। ওই 15টা মিনিট যখন আমরা এরকম ডিপ ব্রিদিং করছি, তখন যদি আমি মাইন্ডটাকে শুধু প্রেজেন্টে রাখি, এবার প্রশ্ন হচ্ছে কেমন করে? কেউ কখনো ভীষণ স্ট্রেসড আউট থাকে, তাহলেও কি হেল্প করবে? আমরা গৃহী মানুষ যারা, তাদের জন্য এই 4 রকমের প্রাণায়াম ইজ ভেরি গুড। আমরা পরপর সেই 4টে প্রাণায়াম প্রথমে জেনে নেব। প্রাণায়াম কথাটার মানে আগে যাই। প্রিজারভেটিভের একটা খুব সোজা হিসেব হচ্ছে, বেশিরভাগ জিনিসই যেগুলো টেট্রা প্যাকে আসে সেগুলো খেও না। অনেকে বলে আমরা কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করি না, কিন্তু তাতে হয় চিনি নয় নুন বা দুটোই থাকবে। ভরপেট খাওয়ার পর শুধুমাত্র মৌসম্বি, কমলালেবু এই ফলগুলো খাওয়া যাবে কি? কটার সময় ফল খাওয়া উচিত? পাতি লেবু ভাতের সাথে খাওয়া ভালো কি? নির্জলা উপোস কি করে, যে জিনিসটা 2.5 দিনে হচ্ছে ইন ওয়াটার ফাস্টিং, সেটা কয়েক ঘন্টার মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে এই কিটোসিসটা শুরু হয়ে যায়। আমাদের যেগুলোকে মহাবাক্য বলা হয় আমাদের শাস্ত্রে, তার মধ্যে একটা হচ্ছে সোহাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আমরা আজকে এমন একজন অতিথিকে নিয়ে এসেছি যিনি দ্বিতীয়বার আমাদের এই পডকাস্টে এলেন। তিনি প্রথমবার যখন এসছিলেন তখন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা 5000ও পেরোয়নি। আমার অনুরোধে তিনি এসছিলেন। আজকে আমার অতিথি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার প্রাণের মানুষ, আমার দাদা স্যান্ডি দা, সন্দীপ দা। ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ব্যাক। থ্যাংক ইউ সৌরভ আমাকে আবার ডাকার জন্য, এবং আশা করছি আবার একটা জমিয়া আড্ডা হবে। এবং যে দর্শকরা, শ্রোতারা যারা আগে শুনেছেন আমার, অনেকেই হয়তো এখন এবারেও আছেন, অনেকে নতুনও আসবেন। তো আপনারা অনেক কিছু জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় তুই সেই কিছু কোয়েশ্চেন আমাকে করবি দর্শকদের তরফ থেকে। তো শুরু করে দিই। আচ্ছা, আগের বার যেখানে আমরা অলমোস্ট গিয়ে থেমে গেছিলাম, আমরা ডায়েট নিয়ে প্রচুর কথাবার্তা বলেছিলাম, খাওয়া দাওয়া নিয়ে প্রচুর কথাবার্তা বলেছিলাম, সেটা আমি একটু পরে আবার ফিরবো বিভিন্ন রকম কোয়ারিজ নিয়ে। তবে আমরা যেখানে থেমেছিলাম দ্যাট ওয়াজ স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, তোমার জীবনের অনেকটা অংশে স্পিরিচুয়ালিটি জুড়ে আছে, এবং তোমার কি মনে হয় আজকের যে যুগ, আজকের যে জীবন যাপন, তার মধ্যে মানে এই ডায়েট, ওয়ার্কআউট, এটার সঙ্গে সঙ্গে একটা মানুষের স্পিরিচুয়াল জার্নি থাকাটা কতটা ইম্পর্টেন্ট? আমি মনে করি, এবং আমি প্রমাণ করে দেবো, যে প্রত্যেকটা মানুষ ইজ অন হিজ স্পিরিচুয়াল জার্নি। প্রত্যেকটা মানুষই আধ্যাত্মিকতার পথে রয়েছে। এটা কেন বলছি দেখ, আমাদের শাস্ত্রে বলা হয় ঈশ্বর, আসলে আধ্যাত্মিকতার আলটিমেট যে গোল বা পারপাস, সেটা হচ্ছে ঈশ্বর লাভ বা নিজের ইনারমোস্ট যে এন্টিটি সেটাকে জানা। ঈশ্বরকে বলা হয় সচ্চিদানন্দ স্বরূপ। সৎ মানে হচ্ছে হি ইজ দ্য ওয়ান হু ইজ দ্য অনলি রিয়েল এক্সিস্টেন্স, দ্য অ্যাবসলিউট এক্সিস্টেন্স, বাকি সব ইজ এ রিলেটিভ এক্সিস্টেন্স, ম্যানিফেস্টেড এক্সিস্টেন্স। চিৎকান মানে হচ্ছে যে সেই যে রিয়ালিটি, যেটা অ্যাবসলিউট রিয়ালিটি, ইট ইজ নট আ জড় পদার্থ, ইটস কনসিয়াসনেস, চিৎ, ঠিক আছে? এবং সেই কনসিয়াসনেসের নেচারটা কি? আনন্দময়। ওকে, এবং আমরা যেহেতু সেখান থেকেই এম্যানেটেড হয়েছি, থ্রু দিস পঞ্চভূতের যে মায়াটা, আমরা সেই আনন্দটা, যে পরম আনন্দ, সেটাকে ভুলে গিয়ে এই পঞ্চভূতের মধ্যে আনন্দটা খুঁজে বেড়াচ্ছি। কেউ গিটার বাজিয়ে, কেউ মাল খেয়ে, কেউ বই পড়ে, কেউ কবিতা লিখে, কেউ পডকাস্ট করে, আমরা আলটিমেটলি উই আর অল পারসিউইং দ্যাট আনন্দ, যেটার একটা রেশ আমাদের মধ্যে রয়ে গেছে। অরিজিনটা ভুলে গেছি, বাট উই আর অন দ্যাট পাথ। আমরা সবাই আনন্দ খুঁজছি, তাই জন্য উই আর অল অন আ স্পিরিচুয়াল জার্নি। বেশিরভাগই না জেনে, আনকনসিয়াসলি যে জার্নিটার মধ্যে আছি। যে মুহূর্তে আমরা জানছি যে আমরা যে জিনিসটা পারসু করছি সেটার অরিজিনটা ইজ সামওয়্যার উইদিন আস, অ্যান্ড দেয়ারফর উই নিড টু ডাইভ উইদিন, তখন আমাদের জার্নির নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো যে কারণে দেখ তুই বলছিস যে আমাদের আজকের জীবনে আধ্যাত্মিক যে প্রশ্নটা তাহলে যেটা হওয়া দরকার যে কনসিয়াসলি কি আধ্যাত্মিকতা পারসিউ করা উচিত। প্রত্যেক মানুষ তো আনন্দ খুঁজছে। মনে কর আমি এই কফিটা খেয়ে আনন্দ পাচ্ছি, তোর সঙ্গে গল্প করে আনন্দ পাচ্ছি। আবার অনেকে এমন এমন জিনিসের মধ্যে দিয়েও আনন্দ খোঁজে যেটা হয়তো ইমিডিয়েটলি প্রচুর আনন্দ দিচ্ছে, কিন্তু ইন দ্য লং টার্ম হয়তো একটু নিরানন্দর কারণ হয়ে উঠছে। আমরা এইবার তার মানে কি আমাদের মধ্যে একটা বোধ ফার্স্ট মানে এইবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যেটাকে বিবেক বলা হয়। বিবেক ইজ ডিসক্রিমিনেশন। তার মানে কোনটা আমাকে লং টার্মে আনন্দ দেবে আর কোনটা আমাকে এই মুহূর্তে আনন্দ দিচ্ছে বটে কিন্তু লং টার্মে আমায় কাঁদাবে, সেইটা বোঝার যে ক্যাপাসিটি ডিসক্রিমিনেশন যেটা, সেটাকে বিবেক বলা হয়। এবং বিবেক অনেক সময় বিবেক থেকে বৈরাগ্য ইমিডিয়েটলি চলে আসে মানুষের, কিন্তু বিবেক আর বৈরাগ্যের মধ্যে একটা বিশাল গ্যাপ আছে। বৈরাগ্য অনেক পরের কথা। আমি ফার্স্টে বুঝি যে আমার কোন কাজগুলো আমাকে এখন শুধু আনন্দ দিচ্ছে না, অনেক দিন ধরে আনন্দ দেবে। মানে আলটিমেটলি উই আর লুকিং ফর ইটার্নাল হ্যাপিনেস। আনন্দের যেটা সেটা পরম আনন্দ খুঁজি আমরা। কিন্তু তাহলে লেটস পারসিউ সাচ সোর্সেস অফ আনন্দ যেগুলো আমাকে লং টার্মে আনন্দ দেবে। সেটা করার জন্য যদি এই মুহূর্তে আমাকে একটু কষ্ট পেতে হয়, পাক না। যেরকম মনে কর এক্সারসাইজ করে, যেটা আমরা আগেরবারও আলোচনা করেছিলাম, যে এক্সারসাইজে ইমিডিয়েটলি আমাকে হয়তো আনন্দ দিচ্ছে না, বিশেষ করে যদি আমি অনেকদিন পর এক্সারসাইজ করি, কিন্তু লং টার্মে আনন্দ দেবে। ইফ উই গো আ লিটল ডিপার, আমরা দেখব যে আমরা ছোট ছোট যে আনন্দগুলো পাই কোনোটাই তো স্থায়ী নয়, আর অনেক ছোট ছোট দুঃখ পাই যেগুলো আমাকে বিচলিত করে। হাউ টু ডিল উইথ দিস, হাউ টু ক্রিয়েট এ ব্যালেন্সিং এনভায়রনমেন্ট ইন মাই লাইফ যাতে আমি স্টেডি থাকি ইন মাই জার্নি। সেইখানে থিংস লাইক প্রাণায়াম, নানান রকমভাবে ব্রিদিং টেকনিক্স সেগুলোকে পারসিউ করা, মেডিটেট করার চেষ্টা করা, চ্যান্টিং করা, এরম ছোট ছোট দিজ আর বলা হয় দিজ আর স্পিরিচুয়াল টুলস, বাট অ্যাকচুয়ালি দিজ আর ভেরি ইউজফুল এভরিডে টুলস। যেরকম আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। মনে কর তুই খুব বিচলিত, প্রচণ্ড অ্যাংজাইটি বা স্ট্রেসে আছিস, রাত্রিরে হয়তো ঘুম হচ্ছে না। দিস ইজ এ ভেরি সিম্পল টেকনিক। সেটা হচ্ছে এটাকে 4-7-8 ব্রিদিং বলে, যেটা আমি আগেও বলেছিলাম যে আমি 4 সেকেন্ড ধরে ব্রিদ ইন করছি সিদ্ধারা সোজা রেখে, 7 সেকেন্ড ধরে আমি ধরে রেখেছি, আর 8 সেকেন্ড ধরে আস্তে 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 ব্রিড আউট করছি। এটা আমি টাচ করেছিলাম। What I need to add is this, 4 সেকেন্ড থেকে ব্রিদ ইন করছি, যখন 8 সেকেন্ড ধরে ব্রিদ আউট করছি কেন? The amount of air that I'm breathing in সেটা 4 সেকেন্ড ধরে করছি, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা 8 সেকেন্ড ধরে বার করছি। মানে কি দেখ, আমি 4 সেকেন্ড ধরে যেটা ব্রিদ ইন করলাম খুব ডিপলি, যখন 8 সেকেন্ড ধরে ডিপলি ব্রিদ আউট করছি, তখন করছি কি আমার লাংসের, তার মানে কি যখন আমি ব্রিদ আউট করছি অনেকটা এরম হয়, একটা কোথাও যেন টান দিয়ে ব্রিদ আউট করছি, পেটটা টাইট হয়ে যাচ্ছে। হোয়াট এম আই ডুইং? আমার লাংসের মধ্যে যতটুকু হাওয়া আছে আমি পুরোটা বার করে দিচ্ছি। হোয়াট ইজ দ্য পারপাস? ইউজুয়ালি উই আর শ্যালো ব্রিদার্স। আমাদের যে নর্মাল ব্রিদিংটা হয়, আমরা পুরোপুরি ব্রেথটাকে আউট, বাইরে বার করে দিই না। এবার হয় কি, আমরা যখন ব্রিদ ইন করি মোস্টলি অক্সিজেনটাকে ব্যবহার করি, যখন ব্রিদ আউট করছি অনেকটা দূষিত হাওয়া, যার মধ্যে মেনলি কার্বন ডাইঅক্সাইড প্লাস আরও অনেক দূষণ থাকে, সেগুলো বেরোয়। দূষণটাকে যদি আমি সম্পূর্ণভাবে বার করে না দিই, হোয়াট ইজ হ্যাপেনিং ইজ শ্যালো ব্রিদিংয়ের জন্য বারবার ওই দূষণটা, ওই কালেক্টেড কার্বন ডাইঅক্সাইডটা বারবার রিসাইকেলড হচ্ছে উইদিন মাই বডি। সেইটা আমার ক্ষতি করছে, আমায় ক্ষয় করছে, আমাকে বার্ধক্য দিকে একটু তাড়াতাড়ি একটু করে এগিয়ে দিচ্ছে। তার মানে আমরা প্রত্যেক দিন যদি অন্তত 15 মিনিট বার করি জীবনে, আমাদের তো আমরা ভীষণই ব্যস্ত থাকি সকলেই, 15টা মিনিট ধরে যদি এইভাবে আমি মন দিয়ে মাইন্ডফুলি ব্রিথ করি, অন্য কথা ভাবতে ভাবতে নয়, যে 4 সেকেন্ড ধরে আমি যখন ব্রিথ ইন করছি আমি ভাবছি, সি মাইন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমি ভাবছি যে আমি পৃথিবীর যত পজিটিভ প্রাণশক্তি, যত পজিটিভ এনার্জি আমার মধ্যে আমি নিচ্ছি। যখন ব্রিথ আউট করছি আমি ভাবছি আমার মধ্যে যা কিছু কলুষিত, যা কিছু পলিউটেড বার করে দিচ্ছি। কেননা ভেতরে তো অনেক প্রক্রিয়া হয়, ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল, তার থেকে অনেক আবর্জনা বেরোয়, সেই আবর্জনাটাকে বার করে দিচ্ছি। এই ভাবতে ভাবতে ইফ ইউ ব্রিথ অ্যাট লিস্ট 15 মিনিটস এভরি ডে, তুই দেখবি উইদিন আ ফিউ উইকস ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। এবং ঘুমোতে যাওয়ার আগে ওই 7 সেকেন্ড যদি ধরাটা মধ্যেখানে করি, ওটা কি করে ভীষণভাবে রিল্যাক্স করে দেয়। অনলি একটা জিনিস মনে রাখবেন, যাদের প্রেশার আছে, প্রেশারের
যারা প্রেশার আছে, হাই প্রেশারে ভোগে যারা, তারা কিন্তু এই 7 সেকেন্ডে ধরে রাখাটা করবে না, তাতে কিন্তু প্রেশারটা একটু বেড়ে যেতে পারে। আচ্ছা, তাই জন্য ওটা করবেন না, বা একটু জিজ্ঞেস করে নেবেন স্পেশালিস্টকে। আমি আবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কিন্তু স্পেশালিস্ট নই, আমি একজন ডাক্তার নই। আমার এত কিছু বলার একটাই কারণ হচ্ছে দ্যাট অ্যাট 60, আই এম অলমোস্ট 60, at 60 you can remain as youthful, as energetic as me. It is possible for everybody. সকলের জন্য সম্ভব, এটা সকলের পক্ষেই সম্ভব, যদি কতগুলো নিয়ম মেনে চলে যায় আর কি। কতগুলো না, প্রচুর নিয়ম আছে, নিয়ম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নইলে কিন্তু 60 বছর বয়সে যে বয়সে রিটায়ার করে তোমায় দেখে মনে হচ্ছে এক্ষুনি আবার চাকরিতে জয়েন করবে, পরীক্ষা এটা একটু বাড়াবাড়ি করে ফেললি। না যাই হোক, তাই মনে হচ্ছে। তো যে যেরকম একটা এক্সাম্পল দিলাম যে ব্রেথের ব্যাপারটা, আর একটা যেরকম একটা খুব সিম্পল টেকনিক, মেডিটেশনের টেকনিক। মেডিটেশনের জন্য আপনারা যারা ইন্টারেস্টেড মেডিটেশনের নানান টেকনিক খোঁজার ব্যাপারে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের এক এক রকমের টেম্পারামেন্ট, অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার টেম্পারামেন্টস আমাদের এক এক ধরনের মেডিটেশন স্যুট করবে। যেরকম যারা ভীষণ ইমোশনাল তাদের কিন্তু নাম গান, ঠাকুরের নাম গানটা অনেক বেশি অ্যাপিল করবে। যারা ইমোশনাল অতটা না, অনেক বেশি সেরিব্রাল, তাদের অন্য ধরনের মেডিটেশন স্যুট করবে। তো একটা বই আছে বিজ্ঞান ভৈরব তন্ত্র বলে, এটা কাশ্মীরি শৈভিজমের একটা বই, বহু পুরনো, ইটস এ ভেরি এনশিয়েন্ট টেক্সট। এর মধ্যে 108 রকম না রকম, 108 রকমই মনে হয় মেডিটেশন টেকনিক্স আছে, এবং বিশ্বে যত রকম মেডিটেশন দে আর ইদার ওয়ান অফ দিজ অর ডেরিভেটিভস অফ দিজ। এই বইটা কিনে পড়বেন, এটা ইংরেজিতে আমার কাছে আছে, অন্য ভাষাতেও নিশ্চয়ই অ্যাভেলেবল থাকবে। বিজ্ঞান ভৈরব তন্ত্র। তন্ত্র শুনে ঘাবড়াবেন না, ইট ইজ এন্টায়ারলি অন মেডিটেশনস অ্যান্ড ভ্যারিয়াস টেকনিক্স অফ মেডিটেশন। এটা পড়ে ফেললে আপনার টেম্পারামেন্ট অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন যে কোনটা আপনাকে স্যুট করছে। তাই জন্য আমি স্পেসিফিক মেডিটেশন টেকনিক সম্বন্ধে বলছি না, পড়ে ফেললে অনেক বেটার সুটেবল। কি কি মেডিটেশন টেকনিক এটার মধ্যে আছে, দু একটা যদি এক্সাম্পল হিসেবে জাস্ট বলো। আমি কাউকে ফলো করতে বলছি না 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 না, একটা যেরকম একটা হচ্ছে যখন আমরা ব্রিথ, যেটা একটা খুব ফান্ডামেন্টাল টেকনিক হচ্ছে, আমরা যখন ব্রিথ করছি, দেখ আমাদের তো 3টে কাল বলা হয়, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। এভরিথিং ইজ হ্যাপনিং অ্যাকচুয়ালি ইন দ্য প্রেজেন্ট। এভরিথিং ইজ হ্যাপনিং, যা কিছু ঘটছে ঘটনা, তা কিন্তু প্রেজেন্টেই ঘটছে। ঘটনার যে প্রবাহ, আমরা পাস্টটা ইজ অলরেডি এ ফিকশন, ফিউচার ইজ অলরেডি এ ফিকশন, অলমোস্ট রিয়েলি এ ফিকশন। পাস্টে কী হয়, আমাদের কিছু রিগ্রেটস আছে, কিছু আনন্দের জায়গা আছে, কিছু নস্টালজিয়াস আছে, মেমোরিজ আছে ইত্যাদি। ফিউচারে কিছু এক্সপেকটেশনস আছে, কিছু ফিয়ার্স আছে, ভয় আছে আমাদের যে এটা হবে না তো ইত্যাদি। কিন্তু এবং সাধারণ মানুষের কী হয়, আমাদের মনটা সবসময় কিন্তু পাস্ট আর ফিউচার নিয়ে খেলা করছে, নানান রকমের ভয়, চিন্তা, রিগ্রেট, আফসোস, হ্যানাতানা নিয়ে আমাদের মধ্যে খেলা চলছে। ওই 15টা মিনিট যখন আমরা এরকম ডিপ ব্রিদিং করছি, তখন যদি আমি মাইন্ডটাকে শুধু প্রেজেন্টে রাখি, এবার প্রশ্ন হচ্ছে কেমন করে শুধু প্রেজেন্টে রাখা তো ডিফিকাল্ট, এটাও কভার করেছিলাম, আরও ডিটেলে বলছি। এই মুহূর্তে আমার দেহের মধ্যে যা কিছু ঘটছে মোস্টলি ইনভলেন্টারি, আমার ডাইজেশন হচ্ছে, আমার রক্ত সঞ্চালন হচ্ছে, আমার অনেক কিছু হচ্ছে যার উপর আমার কোনো ভলেন্টারি নেই। একমাত্র জিনিস যেটা আমরা না ভাবলেও কন্টিনিউয়াসলি করতে পারি, কিন্তু যে মুহূর্তে ভাবি সেটা কনসিয়াসলি করতে পারি, সেটা হচ্ছে আমার ব্রেথটাকে, আমাদের যে নিঃশ্বাসটাকে আমি যদি ওই 15টা মিনিট আমার ফোকাসটা এন্টায়ারলি নিঃশ্বাসের উপরে থাকে। নিঃশ্বাসটা কিন্তু অনলি হ্যাপেন্স ইন দ্য প্রেজেন্ট, নিঃশ্বাস পাস্টে নেই, ফিউচারে নেই, অবভিয়াসলি আছে ইন দ্যাট সেন্স, কিন্তু নিঃশ্বাস ইজ অলওয়েজ হ্যাপেনিং নাও। প্রশ্বাস গ্রহণ করা এবং নিঃশ্বাস ছাড়া, এক্স্যাক্টলি, নিঃশ্বাস প্রশ্বাস, এইটার উপরে যদি মাইন্ডটাকে ফোকাস করি, তার মানে ইউর মাইন্ড ইজ ইন দ্য প্রেজেন্ট, ইট ইজ কনস্ট্যান্টলি ইন দ্য প্রেজেন্ট, যেতে পারছে না। যে মুহূর্তে একটু এদিক ওদিক চলে যাচ্ছে, আলতো করে মাইন্ডটাকে আবার নিয়ে এসো, না বাবা এখানে তুমি, ডোন্ট ফাইট। দেখো, এটা তুমি বলার পর, এই এপিসোডটা করার পর, আই হ্যাভ ট্রাইড অ্যান্ড আই এম স্টিল ট্রাইং। ইয়েস, হোয়াট হ্যাপেন্স ইনিশিয়ালি ইজ, কিছুক্ষণের মধ্যেই সেই দিনে ঘটে যাওয়া সবচেয়ে মেজর ঘটনা বা সবচেয়ে বেশি যে চিন্তাটা আমার সাবকনশিয়াসের মধ্যে রয়েছে, সেই ছবিটা বারবার চলে আসে এবং ওখানে থাকা যায় না। একদম, ওইখানেই তো মজাটা। শুনে কি মজার মনে হয়, শুনে মনে হয় বা এটা তো কোনো ব্যাপার নয়, নিঃশ্বাস নেবো, নিঃশ্বাসটা এই যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের এই যে হাওয়াটা নাকের ভেতর দিয়ে ঢুকছে, কিরম ফিলিংটা হচ্ছে নাকের ভেতরে, সেখান থেকে গলার একটা জায়গা থেকে যাচ্ছে, একটা শুকনো শুকনো হালকা একটা ঠান্ডা ঠান্ডা নাবছে, সেখান থেকে এই যে আমার লাংসটা ফুলছে, তারপরে যে নিঃশ্বাসটা বার করছে, এই এন্টায়ার প্রক্রিয়াটা আমি যদি ফিল করি, আমি যদি
সেটার গন্ধটা পাওয়ার চেষ্টা করি, সেটা যদি আমি কানে নিঃশ্বাসের আওয়াজটা শোনার চেষ্টা করি, আমার প্রত্যেকটা ইন্দ্রিয় নিঃশ্বাসের উপরেই পড়ে আছে, তুই দেখবি ইট সাউন্ডস ইজি, বাট তুই ঠিক যেটা বললি সেটাই হয়। এবং যে কারণে মেডিটেশনটা এত ডিফিকাল্ট এবং মেডিটেশনের লাভটা, সাধনার লাভটা এতটাই বেশি পাওয়ারফুল হয় যে তুই যদি এটা করতে পারিস, বিবেকানন্দ বলেছিল যে হোয়াট এভার আ পার্সন অ্যাচিভস, দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস, তার পেছনে কিন্তু একমাত্র জিনিস হচ্ছে ইয়োর ক্যাপাসিটি টু কনসেন্ট্রেট। জিজ্ঞেস করেছিল শুধু কনসেন্ট্রেট, he said confidently, yes, concentration, nothing else but concentration. How well you can concentrate on what you're doing is how well you will achieve it. এই কনসেন্ট্রেশনের একটা বিশাল বড় টেকনিক, একটা বিশাল বড় প্র্যাকটিস হচ্ছে এই জিনিসটা, নিঃশ্বাসের উপরে কনসেন্ট্রেট করা। তার মানে কি, ইউ আর নট ফাইটিং। যে মুহূর্তে অন্য জিনিস চলে, তুই দেখবি তুই বুঝতে পারবি না, হঠাৎ এক রাশ চিন্তা চলে এসছে, ভুলেই গেছিস নিঃশ্বাসের উপরে তোর ইয়ে ছিল, তখন সেটিও সরিয়ে দিয়ে আবার নিঃশ্বাস করতে করতে, ইফ ইউ কন্টিনিউ দিস, তাহলে আস্তে আস্তে দেখবি অনেক বেশি সময় তোর নিঃশ্বাসটার উপরে ফোকাসটা থাকছে, ওই চিন্তাগুলো অনেকটা কমে যাচ্ছে। যত ফোকাসটা বাড়বে তত দেখবি তোর দৈনন্দিন জীবনযাপনের মধ্যে সেটার ইম্প্যাক্ট পড়বে। এই ডিপ ব্রিদিং আর এই ফোকাসটা অন দ্য প্রেজেন্ট, এটা খুব সিম্পল জিনিস বললাম, আরো অনেক মানে এইটা দিয়ে লোকে শুরু করতে পারে, মানে ইজিলি শুরু। এটা যদি কেউ কখনো ভীষণ স্ট্রেসড আউট থাকে তাহলেও কি হেল্প করবে? অতিরিক্ত স্ট্রেসড আউট হলে এই নিঃশ্বাসের উপরে কনসেন্ট্রেট করাটা হয়তো ইমিডিয়েটলি পারবে না, কারণ দ্যাট ইজ ডিফিকাল্ট, হিজ মাইন্ড ইজ অলরেডি স্ট্রেসড আউট। কিন্তু 4-7-8 টেকনিক, যেটা ব্রিদিংয়ের যে 4-7-8 টেকনিক, সেটা করতে পারবে। আচ্ছা, 4-7-8 টেকনিকের আরেকটা জিনিস বলে দিই, আমরা তো এক্স্যাক্ট এক একটা সেকেন্ড কতটা ডিউরেশন হয় এক্স্যাক্ট ব্যাপারটা আমাদের মাথায় থাকে না। তো এটা হয় কি, আমরা যদি ইউটিউবে যাই, সেখানে গিয়ে মেট্রোনোম বলে একটা জিনিস আছে। মেট্রোনোম হচ্ছে টাইমকে মেজার করে আর কি। 1 সেকেন্ড মেট্রোনোম বলে যদি, বা 60 বিটস পার মিনিট মেট্রোনোম বলে যদি আমি টাইপ করি, তাহলে চলে আসবে ঠিক একটা সেকেন্ডে একটা টিক করে আওয়াজ হবে। তার মানে 60 বিএমপি বিটস পার মিনিট মেট্রোনোমটা আওয়াজ হচ্ছে টিক টিক টিক, এক্স্যাক্টলি 1 সেকেন্ড করে বিট করছে সেটা চালিয়ে দে। এবার যদি আমি নিঃশ্বাস নিই 4 সেকেন্ড ধরে, 4টে টিকে আমি নিঃশ্বাস নিলাম, 7টা টিকে আমি ধরে রইলাম, 8টা টিকে আস্তে আস্তে ছেড়ে দিলাম, একদম গভীরভাবে ছেড়ে দিলাম, আবার 4টে টিকে ডিপলি নিঃশ্বাস নিলাম। তখন আমাকে আর টাইমের ব্যাপারটা ভাবতে হচ্ছে না, আমি কানে শুনতে পাচ্ছি। অতিরিক্ত স্ট্রেসড আউট হলে মাইন্ডের ফোকাসটার দরকার নেই, জাস্ট ব্রেথটা করলেই হবে। ব্রেথটা করলে দেখবি অটোমেটিক্যালি কিন্তু তোর ওই অ্যাংজাইটিটা, কিছু ব্রেথ ওরম করলেই দ্যাট অ্যাংজাইটি উইল স্লোলি মুভ অ্যাওয়ে অনেকটা। It depends on তোর কি কতটা লেভেল অফ স্ট্রেস আছে। কিন্তু the more you practice this, the better you will be in a position to handle. আর কি হয়, অ্যাংজাইটির যে কারণ তো থাকে মানুষের, যখন একটা ঘটনা ঘটছে, একটা কারণ ঘটছে অ্যাংজাইটির, সেইটাকে ডিল করার জন্য your mind cannot be anxious. If your mind becomes anxious, তাহলে ডিল করতে পারবি না। মাইন্ডটা যদি ওই একটা স্টেবিলিটিতে নিয়ে যেতে পারিস, তুই দেখবি তখন তোর সলিউশনসগুলো খুলে যাচ্ছে, পপ পপ করে ওপেন করে যাচ্ছে, তুই অটোমেটিক্যালি বুঝতে পারবি কি হোয়াট শুড বি ইউর আইডিয়াল সলিউশন। সেটার জন্য মাইন্ডটাকে ওই স্টেবিলিটি, ওই একটা শান্তির জায়গায় নিয়ে যাওয়া খুব দরকার। নিয়ে যাওয়ার জন্য দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। হোয়াট ডু ইউ ডু? I do these things. I do these things. What else you আমি যা কিছু করি সব কিছু ডিটেলে দেখ, তাহলে শুধু ওই নিয়ে চলে যাবে। আমি আর একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে, আমাদের যেগুলোকে মহাবাক্য বলা হয় আমাদের শাস্ত্রে, তার মধ্যে একটা হচ্ছে সোহম। সোহম মানে হচ্ছে আমি সেই, সোহম তার থেকে আমি, যেরকম আহম ব্রহ্মাস্মি একটা মহাবাক্য, তত্ত্বমসি একটা মহাবাক্য। এই প্রত্যেকটা মহাবাক্যর আলটিমেট ফোকাসটা হচ্ছে যে আমি আমার এই পঞ্চভূতের যে ইউনিভার্সে আমি বিচরণ করছি, আমার আসল অস্তিত্বটা হচ্ছে আমি, আই অ্যাম ইন মাই ডিপেস্ট সেলফ, আই অ্যাম দ্যাট পরম existence, that undivided যে প্রিন্সিপালটা, I am that। কিন্তু সেখানে পৌঁছানোটা তো একটা বিশাল ব্যাপার। কিন্তু ওইটা যদি মুখে আমরা বলি বা মনে মনে বলি, কি হয়, একটা ওরিয়েন্টেশন হয়, জানো, যে কারণে when I am breathing in আমি বলছি সো, মুখে নয়, মুখে ব্রিদিং করতে করতে বলতে পারবি না, সো নিচ্ছি, হাম। যখন হামটা বলছি, সোটা আমি মনে মনে বলছি, যখন হামটা বলছি রিপিটেড, হাম, এটা একটা। আর একটা হচ্ছে যেটাকে ভ্রামারি বলা হয়। ভ্রামারি ইজ এ ভেরি পাওয়ারফুল টেকনিক। সেটা হচ্ছে যখন আমি বলবো প্রাণায়ামের কতগুলো বেসিক, কতগুলো 4টে প্রাণায়ামের কথা বলবো, শেষে ভ্রামারিটা করতে হয়। কিন্তু আমি এখন বলে দিচ্ছি, ভ্রামারি হচ্ছে কান দুটোকে বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে, চোখের ওপরে সামনে এরকম আঙুল রেখে, চশমা পরবো না তখন, করে এটা
কান বন্ধ না করে করলে যেরকম ফিল করবি, কান বন্ধ করলে ইউ উইল রিয়েলাইজ যে পুরো এন্টায়ার ভাইব্রেশনটা মাথার মধ্যে এবং খানিকটা বুকের মধ্যে ফিল করছিস। এটার একটা ফিজিক্যাল কারণ, এটার একটা ফিজিক্যাল ফল আউটও আছে, সেটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি ডিক্যালসিফাইজ ইউ অ্যাপার্ট ফ্রম আদার থিংস। আমাদের অনেক কিছু ক্যালসিনেটেড হয়ে থাকে, মানে ক্যালসিয়াম জিনিসটা অনেক সময় জমে থাকে, স্পেশালি আমাদের পিনিয়াল গ্ল্যান্ডে, যেটাকে থার্ড আই বলা হয়। পিনিয়াল গ্ল্যান্ডটা আমাদের এই এন্টায়ার ক্রেনিয়ামের ঠিক মাঝামাঝি জায়গায় থাকে আর কি। মানে এখান থেকে যদি একটা তার ফুটো করা যায় আর এখান থেকে একটা তার ফুটো করা যায় আর এখান থেকে ফুটো, যেখানে যে ইন্টারসেকশনটা সেইটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, যেটাকে এইখানে থার্ড আই মার্ক করা হয় আর কি। পিনিয়াল গ্ল্যান্ডের কী কাজ এটা প্রথমত আমিও পুরোটা জানি না, ইট ইজ আ হিউজলি মিস্টিরিয়াস একটা সাবজেক্ট। এটা প্রচণ্ড পাওয়ারফুল। যারা বলা হয় যে যারা অনেকটা মানে সাধনার মধ্যে দিয়ে সিদ্ধি লাভ করে তাদের মধ্যে পিনিয়াল গ্ল্যান্ডটা অ্যাক্টিভেটেড হয়। সেই নিয়ে কথা বললে আমার খানিকটা থিওরি বলা হবে, কারণ আমার নিজের কোনো সেটার পিনিয়াল গ্ল্যান্ড যেটা, সেটাকেই কি ওই সপ্তচক্রের সহস্রার বলা হচ্ছে? না, সহস্রার ইজ অ্যাবাভ দ্য পিনিয়াল গ্ল্যান্ড। অ্যাবাভ দ্য পিনিয়াল। পিনিয়াল গ্ল্যান্ড কানেক্টস টু দ্য আজ্ঞা চক্র। আজ্ঞা সহস্রারটা অ্যাকচুয়ালি আমাদের দেহের একটু বাইরে, একটু উপরে, একদম ব্রহ্মরন্ধ্র বলা হচ্ছে, তার ঠিক বাইরে, একটু উপরে, একটু উপরে। তো যাই হোক, তো এই সোহামের হামটাকে আমি যদি ভ্রামারিতে করি তাহলে ইটস এ ভেরি পাওয়ারফুল। আর এই পিনিয়াল গ্ল্যান্ডটা ইউজুয়ালি ক্যালসিফাইড হয়ে থাকে, শক্ত একটা জিনিস আবরণে হয়ে থাকে। যখন আমরা এই ভাইব্রেশনে আস্তে আস্তে সেগুলো ছাড়াতে শুরু করি, যে কারণে ভ্রামারি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস ফর যে কোনো সাধক। সে যে সাধনাতেই আছে, ভ্রামারি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর একটা হচ্ছে সাধনা শুনলেই আপনারা ভাববেন না, যেটা আমি তখন থেকেই বোঝাবার চেষ্টা করছি, যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ একটা, যেখানে আমাকে আমার দৈনন্দিন জীবনে লড়াই করতে হচ্ছে, পয়সা উপার্জন করতে হচ্ছে, এই সেই করতে হচ্ছে, কত কী ভাবনা চিন্তা করতে হচ্ছে, এবং একটা সাধনার জায়গা যেখানে আমি এই সর্বস্ব ভুলে গিয়ে একটা সম্পূর্ণ অন্য জায়গায়, দুটোর মধ্যে কোথায় কানেকশনটা ভীষণ পাওয়ারফুল। আমরা এই কানেকশনগুলো ছোট্ট ছোট্ট আমাদের শাস্ত্রের নানান জায়গায়, নানান ছোট ছোট শ্লোক থেকে আমরা সেই ফিলটা পাই। লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল। গীতার একটা শ্লোক আছে, সেটা আমরা প্রত্যেকে শুনেছি, সেটা হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা এটার মানে হেতুর্ভু মাতে সঙ্গোস্ত কর্মণি। অ্যাবসলিউটলি। আমি এই প্রথম দুটো লাইনে নিচ্ছি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট রংলি মিসআন্ডারস্টুড শ্লোকস, ওয়ান অফ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড শ্লোকস। বলা হচ্ছে কি, আমরা ভাবি, আমরা দুম করে কীভাবে বলি যে কর্মের ওপর তোমার অধিকার আছে, ফলের ওপর তোমার অধিকার নেই। যাব বাবা, আমি যে সাধনা করছি, ধ্যান করছি, সবই তো ঈশ্বর লাভের জন্যে, বা আমার জীবনটাকে কমপ্লিটলি ফ্লাওয়ার করার জন্য। অ্যাজ এ হিউম্যান বিং যতটা আমি নিজেকে আনফোল্ড করতে পারি, প্রাণ শক্তিকে যতটা বেশি সুন্দরভাবে ব্যবহার করতে পারি, ম্যানিফেস্ট করতে পারি, সেটাই সাধনার পারপাস। সেই পারপাসটার উপর আমার কোনো ইয়ে নেই, সেটা কি মানে অধিকার নেই, সেটা কী করে হতে পারে? অ্যাকচুয়ালি ফর দ্য হাইয়েস্ট প্র্যাকটিশনার্স, যারা একেবারে সাধু বা সন্ন্যাসীদের হাইয়েস্ট ইয়েতে, সেখানে কিন্তু দ্যাট ইজ ট্রু। আমি সেখানে যাচ্ছি না, এখানে সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেকটা শ্লোকের লেয়ার্ড মিনিংস আছে। সাধারণ মানুষের কাছে এটার কি মানে দেয়, এবং এটার মানে হচ্ছে অধিকার কথাটার নানান লেয়ার্স আছে। কিন্তু একটা হচ্ছে অধিকার মানে রাইট, আমার রাইট আছে এটার উপরে। আর একটা হচ্ছে তোর যে জিনিসটার ওপর অধিকার আছে সেইটাকে কন্ট্রোল করার রাইট আছে, সেইটার তোর কন্ট্রোলের আন্ডারে পড়ে। যে জিনিসটা তোর অধিকারের বাইরে সেটাকে তুই কন্ট্রোল করতে পারিস না। এটাতে বলা হচ্ছে যে এই মুহূর্তে তুমি কোন কর্মটা করবে, তুমি হোয়াট শুড বি ইউর চয়েসেস, হোয়াট শুড বি ইউর প্ল্যান অফ অ্যাকশন, হুইচ ফার্স্ট স্টেপ শুড ইউ টেক, এই সব কিছু তোর অধিকারের মধ্যে, মানে তোর কন্ট্রোলের মধ্যে। You can control. It is within your control to take your next step, to make your next choice. ফলটা কি হবে সেটা তো তোর কন্ট্রোলের বাইরে। একদিক থেকে লজিক্যালি বলতে যদি আমি যদি ঠিক ঠিক কাজ করি তাহলে তো ফলটা আমার কন্ট্রোল না, তা কিন্তু নয়। ঠিক ঠিক কাজ করলে সেই কর্মটাই তোর কন্ট্রোলের মধ্যে। ফাইনালি যখন ফলটা পাবি তখন সেই ফলটাকে কীভাবে ইউজ করবি সেটাও তোর কর্মর মধ্যে আসছে তখন। কিন্তু এখন যেটা ফিউচারে ফল, দ্যাট ইজ নট উইদিন ইয়োর ফোকাস, নট উইদিন ইয়োর কন্ট্রোল। তার মানে শ্লোকটা বলছে, এবার দেখ এটা পুরো একটা মার্কেটিংয়ের একখানা ইয়ে হয়ে যাচ্ছে, ফোকাস অন দ্য ওয়ার্ক ইন হ্যান্ড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য গোল, অ্যাবাউট দ্য কী হবে ফলটা। সেটাই বলছে যে তার মানে নাও ইট বিকাম সাচ আ ইমেন্সলি প্র্যাকটিক্যাল একটা অ্যাডভাইস, যে এই মুহূর্তে আমার কি চয়েস করা উচিত, হোয়াট শুড আই ডু, এই পথটা নেওয়া উচিত না এই পথটা নেওয়া উচিত, এই কর্মটা is very important and this it is within your control. এখান থেকে আর একটা জায়গায় যাই,
এই কর্মর যে কনসেপ্টটা, কর্মর যে থিওরিটা, কর্মবাদ যেটাকে বলা হয়, অনেকেই বলে এই কর্মবাদটার জন্য আমরা যারা কর্মবাদে বিশ্বাসী তারা ফেটালিস্টিক হয়ে যায়। মানে আমার কর্ম যা সেটা তো আমার হবেই, কাজ করে লাভ কি? কর্মবাদ না কর্মযোগ? না না, কর্মযোগ বলছি না, কর্মবাদ, থিওরি অফ কর্মা, কর্মবাদ যেটা, থিওরি অফ কর্মা, ইয়েস। সেটাতে অনেক সময় এটা আমরাও বলি এবং অনেক যারা আমাদের এই যে মানে হিন্দুইজম বল সেটার বাইরে তারাও বলে, এই এটা করে যে এইটা করে কি আমাদেরকে শিথিল করে দেয়, আমাদের মধ্যে উদ্যমটাকে হারিয়ে দেয়। কেননা আমরা কর্মবাদ মানে হচ্ছে আমি যা করে এসেছি সেটারই তো ফল পাবো, আমার তো কিছু করার নেই। এবার দেখ, অ্যানাদার ভেরি প্র্যাকটিক্যাল থিং অ্যাবাউট কর্মা, যারা কর্মর কনসেপ্টটার একটু গভীরে ঢুকে তারা কিন্তু 3টে অ্যাসপেক্ট খুঁজে পায় কর্মের। একটা হচ্ছে যেটাকে সঞ্চিত বলা হয়। সঞ্চিত মানে আমি যদি পাস্ট লাইফেই যাচ্ছি, আমি কারণ যেহেতু কর্মের সঙ্গে পাস্ট লাইফের একটা ডিপ কানেকশন আছে, তার মানে আমার যতগুলো জন্ম হয়েছে সবগুলো জন্মে আমি যা কিছু করেছি ভালো মন্দ সব কিছুর যে সঞ্চিত কালেকটিভ যেটা, সেটা হচ্ছে সঞ্চিত কর্ম। তার মানে কি এই এন্টায়ার কর্মটা আমি এই জীবনে ভোগ করছি ভালো মন্দ মিলিয়ে? না, যখন আমরা জন্ম নিচ্ছি তখন একটা প্রারব্ধ তার মধ্যে থেকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমার এই জীবনের প্রারব্ধ সিলেক্ট করে নিচ্ছি। কারণ এক একটা জন্মের মধ্যে দিয়ে আমরা এক এক ধরনের প্রিন্সিপালস, এক এক ধরনের লার্নিংসের মধ্যে দিয়ে যাই থ্রু দ্য রেজাল্টস অফ আর কর্মা, যেটা আসছে আমি। তার মানে প্রারব্ধ যেগুলো, মনে কর আমার প্রারব্ধ ছিল যে আমি এখানে তোর সঙ্গে এসে একটা ইন্টারভিউ হবে, দ্বিতীয়বারটাও হবে। এইবার আমি এই ইন্টারভিউতে তোর প্রশ্নর কি কি উত্তর দিচ্ছি, কেমনভাবে দিচ্ছি, কীভাবে ইন্টারাক্ট করছি, যারা দর্শক যারা হয়তো আমার সামনে বসে নেই কিন্তু যারা শুনছে তাদের কথা ভেবে কি কি উত্তর দিচ্ছি, এই যে কনস্ট্যান্টলি আমি ডিসাইড করছি কি বলবো না, কতটা বলবো, এই লিমিটেড টাইমের মধ্যে কোনটা বলার দরকার নেই, কোনটুকু বলবো, এই যে কনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছি, দিস ইজ কল্ড ক্রিয়ামান কর্ম। ক্রিয়ামান ইজ হোয়াট গিভস আস পাওয়ার, ক্রিয়ামান এম্পাওয়ার্স আস। তার মানে কি এই মুহূর্তে তুই কি ডিসাইড করছিস, হাউ টু রেসপন্ড টু হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ, দ্যাট ডিসাইডস ইউর ফিউচার। আর এইটা তোকে ভীষণভাবে এম্পাওয়ার করছে। প্রত্যেক মুহূর্তে আমি ডিসাইড করছি না আমি এটা করবো না, আমি এটা করবো, আচ্ছা এইটাকে করবো যে সেটার এই অ্যাসপেক্ট আছে, তার এই অ্যাসপেক্টটা ধরে করি। ইটস লাইক কনস্ট্যান্ট ব্রাঞ্চিং করতে 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 আই এম ট্রাইং টু ফোকাস, আই এম ট্রাইং টু টেক দ্য বেস্ট ডিসিশন পসিবল। কিসের জন্য? টু আনফোল্ড মাই সেলফ অ্যাজ দ্য বেস্ট ভার্জন অফ মাই সেলফ। আচ্ছা, আমি যা কিছু করছি রিমেম্বার আমি কিন্তু নিজের জন্যই করছি। কেন? ওই যে আনন্দ, আলটিমেটলি তো আমি আনন্দই পারসুট করছি, কিন্তু কিভাবে করছি, আমি নিজেকে যতটা আনন্দে রাখতে পারবো ইন দ্য লং টার্ম, আলটিমেটলি আমি আমার পারিপার্শ্বিক লোকজনকে আনন্দে রাখতে পারবো। গ্রেট। তুমি আমাদের বললে যে 4টে প্রাণায়াম সম্পর্কে আমাদের বলবে, তার মধ্যে একটা আমরা জেনেছি, কিন্তু সেটা আমরা আরেকটু ডিটেলে জানবো। আমরা পরপর সেই 4টে প্রাণায়াম প্রথমে জেনে নেব। ওকে। এবং কেন জেনে নেবো, কারণ তারপর কিন্তু সবার আগে যেটা আমাকে করতে হবে, যারা আমাদের আগের এপিসোডে, তোমার আগের এপিসোডে বিভিন্ন ধরনের কোয়ারি রেখেছেন তোমার জন্য, সেইগুলো আমরা অ্যাড্রেস করব। ওকে ওকে ওকে, তাহলে আমরা আগে প্রাণায়ামটা দেখি। আচ্ছা, প্রাণায়াম দেখ, প্রাণায়াম কিন্তু নানান রকমের হয় এবং প্রাণায়াম কথাটার মানে আগে যাই, প্রাণ শক্তিটা সারা বিশ্বে প্রবাহমান। ইটস অল ওভার আস, অ্যারাউন্ড আস। ইটস নট জাস্ট দ্য এয়ার উই ব্রিথ ইন, ইট ইজ আ সাটল এনার্জি, যেটাকে চাইনিজরা চি বলে, আমরা প্রাণ বলি, দ্য ফোর্স বলা হয়েছে স্টার ওয়ার্সে ইত্যাদি। চিটা আমার খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে যে চি ক্লেন্স করতে হয়, চিটা ক্লেন্স করতে। এসেনশিয়ালি ইটস প্রাণ শক্তি, ইটস প্রাণ ব্যাপারটা। প্রাণ শক্তি ইজ আ সাটল ফর্ম অফ এনার্জি উইচ ইজ লেটেন্ট। আমরা নানানভাবে আমাদের মধ্যে দিয়ে প্রাণ শক্তিকে ব্যক্ত করছি, ম্যানিফেস্ট করছি থ্রু হোয়াট এভার উই ডু। আমাদের সেক্সুয়ালিটির দিক থেকে, আমাদের ক্রিয়েটিভিটির দিক থেকে, আমাদের সেরিব্রাল কাজকর্মের দিক থেকে, আমাদের কথাবার্তার দিক থেকে, নানানভাবে নানান লেভেলে আমরা প্রাণশক্তিকে ব্যক্ত করছি। তার মানে কি, ফার্স্টে আমাদের তো প্রাণশক্তিটাকে নিতে হবে। প্রাণশক্তি আমাদের ব্রেথ থেকে আসে। প্রাণশক্তিকে ইউজ করার জন্য আমাদের মধ্যে যে কলকাব্যগুলো তৈরি হয় সেটা আসে খাবার থেকে, যে কারণে এটাকে অন্নময় কোষ বলা হয়। দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা কী খাচ্ছি আর কীভাবে ব্রিথ করছি, কী খাচ্ছি না সেটা খানিকটা কভার করেছিলাম, হয়তো আর একটু করবো। ব্রেথটা বলি, ব্রেথের নানান টেকনিক্স আছে এবং যার যে ধরনের যে লেভেলের সাধনা সেই অনুযায়ী সেই ধরনের তারা ব্রিদিং করে। তোর আমার মতন সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনে কাজ করছি, আমরা গৃহী মানুষ যারা, বেশিরভাগই আমার শ্রোতা বন্ধুরা যারা আছেন তারাও তাই, তাদের জন্য এই 4 রকমের প্রাণায়াম ইজ ভেরি গুড।
প্রথম যেটা সেটা হচ্ছে বেসিক ক্লিনজিং, যেটা আমি অলরেডি বেশি বললাম, যেটাকে ভ্রাষ্টিকা বলা হয়। হাঁপড়টাকে সংস্কৃত ভাষায় ভ্রাষ্টিকা বলা হয়। সেই ভ্রাষ্টিকাটা হচ্ছে ওই 4 সেকেন্ড ধরে আমি ব্রিদ ইন করলাম, 8 সেকেন্ড ধরে ব্রিদ আউট করলাম, সিদ্ধাড়া সোজা রেখে মোটামুটি খালি পেটে এক গাদা খেয়ে কিন্তু একেবারেই নয়, আবার যদি প্রচণ্ড খিদে পেয়ে থাকে সেই অবস্থাতেও কিন্তু নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কী করছি আমরা, এই যে ব্রিদ ইন করলাম, চোখ বন্ধ করে সোজা হয়ে বসে এটা করা দরকার। একটু অ্যাটমসফিয়ারটা যাতে শান্তিপূর্ণ হয় তাই জন্য নিজের ঘরে করাটা দরকার। একা হলে খুব ভালো হয়, দু একজনের সঙ্গে যদি লাইক মাইন্ডেড পিপল হয় ভালো হয়। এটা হচ্ছে ভ্রাষ্টিকা। এটা কি করে আমাদেরকে, যেটা বললাম তোর বেসিক ক্লিনজিংটা করে, যে যেহেতু আমি যতক্ষণ ধরে ব্রিদ ইন করছি তার ডবল সময় ধরে ব্রিদ আউট করছি, আমাদের পুরো কলুষিত জায়গাটাকে বার করে দিচ্ছে, আমাদের পলিউশনগুলোকে কমপ্লিটলি বার করে দিচ্ছে। বারবার করলে আরও বারবার সেটা হচ্ছে। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি হচ্ছে আমি ব্রিদিং ইনের ওপরে ফোকাস করছি না, আমি জোরে জোরে এক সেকেন্ডে একবার ব্রিদ আউট করছি। তার মানে আমরা মুখ দিয়ে ব্রিদ আউট করতে পারি বা নাক দিয়ে ব্রিদ আউট করতে পারি, কিন্তু ব্রিদিং ইন যেটা নিঃশ্বাস যেটা, সেটার ডেফিনেটলি নাক দিয়ে যেন হয়, মুখ দিয়ে না হয়। নাক দিয়েই হবে? হ্যাঁ, মুখ দিয়ে একমাত্র এক ধরনের প্রাণায়াম যেটাকে শীতকারী বলা হয়, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। সেটা খুব গরমে কাজে লাগে আর কি। জিভটাকে এরম করে যদি ব্রিদ ইন করে আমাদের একটা ঠান্ডা, বডিটা অনেকটা ঠান্ডা হয় যদি বারবার করতে পারি। বাট এনিওয়ে, সেটা আমি যাচ্ছি না। তো কপালভাতি যেটা করে, এই যে জোরে জোরে এক্সপ্লোসিভলি ব্রিদ আউট করছি, আমাদের লাংসের মধ্যে অনেক নোংরা জমে থাকে। আচ্ছা, যেহেতু লাংস ইজ এ কন্ডুইট, যেটার মধ্যে দিয়ে আমি মোস্টলি কার্বন ডাইঅক্সাইডটাকে বার করে দিচ্ছি, সেটাকে যদি জোরে জোরে বার করি আমাদের লাংসের পোর্সগুলো ক্লিয়ারিফাইড হয়। এটার থেকে আমাদের ক্লিনজিং হয়। এবং যারা এটা রেগুলার করে, তুই দেখবি তোর ইটস গুড ফর ইয়োর স্কিন। It's good for my skin. It's very good for your skin. কপালভাতি কথাটার মানে কি জানিস তো? ভাতিছো গগন মাঝে, চাঁদ ঝলমল করছো গগন মাঝে, কপালটা ঝলমল করে, মানে বেসিক্যালি ইয়োর স্কিন রেডিয়েটস। আচ্ছা, কপালভাতি। এবার এটা কি হয়, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কসমেটিক ট্রিটমেন্টস আর কি, ফ্রম উইদিন। ইটস অ্যান ইনার স্টোরি। বাইরে থেকে ক্রিম টিম আমরা তো অনেক কিছুই মাখি থাকি, কিন্তু দিস ইজ দ্য ইনার স্টোরি। তার মধ্যে খাওয়া দাওয়া আছে, অনেক কিছু আছে, কিন্তু যখনই আমরা প্রাণায়াম করছি, বিশেষ করে যখন কপালভাতি করছি, যদি ডিলিজেন্টলি করি, তাহলে অন্তত 100টা করে যদি করি বা 108টা করে করি। এবার আসছে অনুলোম বিলোম। অনুলোম বিলোমটা আরও গভীরে নিয়ে যায়। অনুলোম বিলোম যেটা করায়, আমাদের মধ্যে একটা মাতৃশক্তি আর একটা পিতৃশক্তি সবসময় কাজ করে, যেটাকে চাইনিজে ইয়েন আর ইয়াং বলা হয়। ইয়েন অ্যান্ড ইয়াং, দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল প্রিন্সিপালস, আমাদের যেটাকে শিব আর শক্তি বলা হয়। আমাদের যে এন্টায়ার নারীর যে সিস্টেমটা, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা থেকে নানান নার্ভস বেরিয়ে চলে গেছে, সারা অঙ্গে ছড়িয়ে পড়েছে, ফান্ডামেন্টালি দু ধরনের হয়, একটা সেন্সরি নার্ভস, একটা মোটর নার্ভস। সেন্সরি নার্ভসের কাজ হচ্ছে ফিল করা, মোটর নার্ভসের কাজ হচ্ছে কাজ করা। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকলে কি হয়, আমাদের নানান মেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যেও ব্যালেন্স থাকে। যে কারণে এই যে আমি যখন ব্রিদ, আর আমাদের একটা নস্ট্রিল একটা ইয়ের সঙ্গে কানেক্টেড, আমাদের রাইট নস্ট্রিলটা পিঙ্গল বা মোটর নার্ভসের সঙ্গে কানেক্টেড, আর লেফট নস্ট্রিলটা আমাদের ফিমেল যে, মানে যেটাকে চন্দ্রনাড়ি বলা হয়, সেটার সঙ্গে কানেক্ট বা সেন্সরি নার্ভসের সঙ্গে কানেক্টেড। আমি যখন করছি কি, এটা আমি একটু চশমাটা খুলে দেখাচ্ছি, আমি আমার ডান নাকটাকে এই বুড়ো আঙুল দিয়ে বন্ধ করলাম, বা নাক দিয়ে নিঃশ্বাস নিলাম 4 সেকেন্ড ধরে, বেশ, তারপরে বা নাকটা বন্ধ করলাম এইভাবে, ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়লাম 8 সেকেন্ড ধরে। ঠিক সেম গল্প। এই যে নিঃশ্বাস ছাড়লাম, প্রশ্বাস নিচ্ছ 4 সেকেন্ড ধরে, নিঃশ্বাস ছাড়ছো 8 সেকেন্ড ধরে। হ্যাঁ হ্যাঁ, 4 8 4 8। ওকে, তো এই যে করলাম, এবার এখনো শেষ হয়নি, একটা সাইকেল শেষ হয়নি। এই যে ছাড়লাম, এবার যেটা দিয়ে ছাড়লাম, মানে ডান নাক দিয়ে ছাড়লাম, সেইটা দিয়েই আবার নিঃশ্বাস নিলাম 4 সেকেন্ড ধরে, ডান নাক বন্ধ করে, বা নাক দিয়ে ছাড়লাম 8 সেকেন্ড ধরে। এইটা হলো বেসিক কপালভাতি বলছি, অনুলোম বিলোম। এবার এটার আরও হায়ার স্টেজেস আছে, যেরকম একটা করা যেতে পারে, যেটা 4-7 কাউন্টে যেটা করা যেতে পারে। আর সব থেকে
আচ্ছা, আর একটা যেটা টেকনিক আছে সেটা হচ্ছে 4-4-4, যেটাকে বক্স ব্রিদিং বলা হয়। বক্স ব্রিদিং হচ্ছে যে তুই 4 সেকেন্ড ধরে নিচ্ছিস, 4 সেকেন্ড ধরে রাখছিস, 4 সেকেন্ড ধরে ছাড়ছিস এবং 4 সেকেন্ড ধরে, মানে রেচকের পরে 4 সেকেন্ড ধরে রাখছিস। আচ্ছা, এই প্রসেসটা হয় কি, তোর যদি কোনো ফিজিক্যাল এলমেন্ট হয় সেটাকে হিল করতে সাহায্য করে। রিমেম্বার, হিল করে দেয় না কিন্তু, এটা মহা ওষুধই নয়। তোমার যা ওষুধ খাওয়া, যা অন্যান্য যা কিছু উপচার করে সেগুলো করা দরকার, কিন্তু হিলিং প্রসেসটাকে বুস্ট করে ভীষণভাবে যদি এই 4-4-4 বক্স ব্রিদিং করা হয়। ওকে, নাও ইফ ইউ আর কমপ্লিটলি হিলড, ইউ আর হেলদি, ইউ আর ফিট, যারা কমপ্লিটলি হেলদি ফিট নয় তাদের এটা করা উচিত নয়, নানান রকমের প্রবলেমস হতে পারে। যারা কমপ্লিটলি ফিট অ্যান্ড হেলদি, তারা এখন যেটা বলছি সেটা করলে কিন্তু ইন দ্য লং রান তাদের ইনটুইশন, কতগুলো খুব সাটল সিক্সথ সেন্স, ইনটুইশন, এগুলো বাড়ে আস্তে আস্তে ওভার এ লং পিরিয়ড অফ টাইম। সেটাকে বলা হয় 4-16-8। 4-16-8। আমি 4 সেকেন্ড ধরে ব্রিদ ইন করলাম, 16 সেকেন্ড ধরে রাখবো। অবশ্যই যাদের প্রেশার, আবার বলে দিচ্ছি প্লিজ এটা ট্রাই করবেন না, 16 সেকেন্ড ধরে রাখবো, 8 সেকেন্ড ধরে ছাড়বো। আবার নিলাম 4 সেকেন্ড ধরে, 16 সেকেন্ড ধরে রাখলাম, 4 সেকেন্ডকে ছাড়লাম অন্য নাক দিয়ে। দিস ইজ আ ভেরি পাওয়ারফুল টেকনিক। এইটা করে কি, তোর পাওয়ার অফ কনসেন্ট্রেশন ভীষণভাবে বাড়ায়, ভীষণভাবে বাড়ায়। ইউর ক্যাপাসিটি টু কনভিন্স পিপল ভীষণভাবে বাড়ায়। ও তাই? ইয়েস। কি হয় ওভার এ লং রানে, এটা তোর ম্যাজিকের মতন কোনোটাই কাজ করে না। ওভার লং রান আমি যে কোনো জিনিস কিন্তু করে নিয়ে আমি এবার ওই সৃজিতদার যে চিফ এডিট তাকে ফোন করে কনভিন্স করবো একটা পার্ট দে ভাই। কিন্তু তোর মাইন্ডটাও ভীষণভাবে রিফাইন্ড হয়, ভীষণভাবে রিফাইন্ড হয়। একটা জিনিস মনে রাখিস, রামকৃষ্ণ যখন বিবেকানন্দকে বলেছিল তোর পয়সার দরকার, তোর মায়ের কাছে যা, বিবেকানন্দ গিয়ে, তখন বিবেকানন্দ এমনই রিফাইন্ড একটা স্টেট, বিবেকানন্দ গিয়ে কিন্তু পয়সা করে চাইতে পারেনি। যাই হোক, আমরা সেখান থেকে অনেক নিচুতে আছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। ইউর মাইন্ড কিপস গেটিং রিফাইন্ড, ভীষণ একটা ফিনিশের দিকে চলে যায়। তো এটা গেল অনুলোম বিলোম গেল, এবং শেষটা আমরা করতে পারি ভ্রামারি দিয়ে। ভ্রামারিটা দেখিয়ে দাও কিভাবে। ভ্রামারি হচ্ছে খুব সিম্পল। মানে তুমি কিভাবে ভ্রামারি? আমি এই কান বন্ধ করলাম, এই চোখ বন্ধ করলাম, করে মোটামুটি একটু অন্ধকার ঘরে করলে ভালো হয়। তারপরে এই একটা ভাইব্রেশন পুরো। এইটা তুই যে কান বন্ধ করে করিস, ইউ উইল ফিল দ্য চার্ম অফ ইট। ইটস অ্যামেজিং, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। এটা যদি বেশি নয়, 7 বার কর বা 12 বার কর, হোয়াট এভার, আমি বলছি যে অদ্ভুত রকমের একটা শান্তি নেমে আসবে তোর উপরে। আর শান্তি মানেই হচ্ছে ইউর ক্যাপাসিটি টু ডিল উইথ থিংস, ওয়েদার ফিজিক্যাল ওর মেন্টাল, অনেকটা বেড়ে যায়। ওকে, এবার আমরা যেটাতে চলে যাব, যে আমাদের আগের এপিসোডে, তোমার করা আগের এপিসোডে যে কমেন্টস গুলো এসেছিল, সেই কমেন্টস এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল, সেইগুলোকে আমরা চটচট করে একটু অ্যাড্রেস করে নেব। নিশ্চয়ই, ঠিক আছে? আর ইউ রেডি? অ্যাবসলিউটলি, শুট। জানি না কি আসবে, চল বল। উনি কি ধরনের শরীরচর্চা করেন সেটা জানার আগ্রহ রইল। আচ্ছা, শরীরচর্চার মধ্যে একটা তো অবশ্যই, যেটা অনেকক্ষণ ধরে বললাম, প্রাণায়ামের ব্যাপারটা। প্রাণায়াম ইজ ওয়ান থিং দ্যাট কানেক্টস দ্য মাইন্ড টু দ্য বডি। মাইন্ড বডির যে কানেক্টটা, ইট হ্যাপেন্স থ্রু দ্য ব্রেথ। কেন ব্রেথ জিনিসটা যেরকম আমার শরীরেরও অনেক কিছু জিনিস ভালো রাখে, আমার মাইন্ডকেও, যেরকম বললাম যে 4-16-8টা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি আমার ইনটুইশনটাকে বাড়াতে হেল্প করে। এবার পিওরলি যদি শরীরের ওপরে ইনভেস্ট করি, আমি কোনো জিমে যাই না। আমার ফোকাস হচ্ছে ইমিডিয়েট মাসেল বিল্ডিং, যাদের ফোকাস হয় তাদের এক ধরনের রুটিন হবে। আমার ফোকাস হচ্ছে টিল মাই লাস্ট ব্রেথ আমি যাতে ফিট থাকি। সেটার জন্য যা কিছু করণীয়, কতগুলো স্ট্রেংথ বিল্ডিং এক্সারসাইজ ডেফিনেটলি করা দরকার। একটা জিনিস আপনাকে জানে, দুটো মেজার আছে যে আপনার বায়োলজিক্যাল এজ কতটা, সেটা বোঝার জন্য। যে আমার অ্যাকচুয়াল এজ যেটা 60 ছুঁই, বায়োলজিক্যাল এজ আশা করছি অনেকটা কম, ধরে নিচ্ছি। কার কতটা বায়োলজিক্যাল এজ, সেটা দুটো ইন্ডিকেটর আছে। একটা হচ্ছে গ্রিপ স্ট্রেংথ, গ্রিপটা কতটা শক্ত, এটা একটা। যেরকম দেখবি অনেক সময় ডাক্তাররা, যারা একটু বয়স্ক মানুষ, তারা বলে দেখুন তো হাতটা শক্ত করে ধরুন, ডাক্তাররা বলে গ্রিপের স্ট্রেংথটা দেখে নেয় যে মানুষটার মোটামুটি বায়োলজিক্যাল এজটা কোথায়। আর একটা হচ্ছে এক পায়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন। হ্যাঁ, ব্যালেন্সটা ব্যালেন্সটা আবার একটা ভীষণ সূক্ষ্ম জিনিস। আমাদের কানের মধ্যে ওই ককলিয়ার নানান একটা সার্কুলার কতগুলো হাড় আছে, ভেতরে ফাঁকা আছে, সেই ফাঁকার মধ্যে একটা লিকুইড থাকে। সেই লিকুইডের পজিশনটা আমাদেরকে আমাদের ব্যালেন্সের ইমপ্রেশনটা দেয়। যখন এরম হয়ে যাচ্ছে, সেই লিকুইডটাও হেলে যাচ্ছে, দ্যাট
কানেক্টস টু দ্য ব্রেন, যে কীরকম কতটা হেলেছে, দ্য ব্রেন গিভস মি এ সিগন্যাল যে তুমি কতটা হেলে যাচ্ছ। ব্যালেন্সের অভাব মানে তোমার সেনিলিটি, তোমার বয়স হচ্ছে, বার্ধক্য হচ্ছে ইত্যাদি, সেই ব্যালেন্সটাও একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরও অনেক ফ্যাক্টরস আছে, দিজ আর টু ইমিডিয়েটলি, মানে তুই ইমিডিয়েটলি আর কি টেস্ট করতে পারবি নিজেই বাড়িতে বসে যে আমার গ্রিপটা কত স্ট্রং আর কি। এই দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাই হোক, আমি অবভিয়াসলি যোগার ওপরে অনেকটাই ইয়ে দিই। আমার পার্সোনালি একটা প্রবলেম হচ্ছে, আমি যেরকম বজ্রাসন বা যেটাকে লোটাস পজিশন বলা হয়, যেটাকে পদ্মাসন, যেটা এই দুটো করতে পারি না, কারণ আমার হাঁটুটা ছোটোবেলায় ভেঙেছিল। কিন্তু যতটা সম্ভব করি, বেসিক স্ট্রেচিং অ্যান্ড ওয়ার্ম আপ শুরুতে করবেন, সেগুলো তো আমি এখন দেখাতে পারবো না। ওয়ার্ম আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ ডু এনি স্ট্রেংথ এক্সারসাইজ, স্ট্রেংথ বিল্ডিং এক্সারসাইজ। আমরা অনেক সময় ভাবি যে বয়স হয়ে গেছে তো আর স্ট্রেংথ বিল্ডিংয়ের দরকার নেই, জাস্ট হাঁটি বা একটু ওয়ার্ম আপ করি, হাঁটি, সেটাই যথেষ্ট না। যতদিন আপনার হাতের স্ট্রেংথ থাকছে, তার মানে অ্যাকচুয়ালি ওভারঅল বডির স্ট্রেংথ থাকছে, সেই স্ট্রেংথটা ইজ ভেরি ক্রিটিক্যাল টু ইউর ওভারঅল হেলথ। স্ট্রেংথ বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে আপনি যদি আপনার বডি ওয়েটটাকে ইউজ করতে পারেন, তার মানে সিম্পল এক্সারসাইজের ওঠ বস করা, পুশ আপ করা, ডাউন দেওয়া, বৈঠক দেওয়া, একদম আদিমকালে থেকে যেগুলো চলে আসছে, কিছু যদি একটা রড থাকে, চিনিং করা, পুল আপস করা, এরমভাবে একটা আছে যেটাকে মনে হয় চেনিং বলে, আর এরমভাবে টেনে করা যেটাকে মনে হয় পুল আপ, নাকি উল্টো, আমার একটুখানি দেখে নেবেন সেটা। মোদ্দা কথা চেনিং করা আর পুল আপস করা, এবং বডি ওয়েটটাকে যত রকমভাবে ইউজ করা যায়, দুটো হালকা ওয়েট রেখে দেবেন যেটা দিয়ে আপনি একটু কার্লস করতে পারেন। আমার এরকম ছোট ছোট কিছু ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো, যেরকম একটাকে বলে টুইস্টার, পাওয়ার টুইস্টার। 40 কিলোর যদি একটা পাওয়ার টুইস্টার, স্ট্যান্ডার্ড ওয়েট আর কি, যেটা 40 কিলো কিন্তু পাওয়ার টুইস্টারের ওয়েট নয়, ওটার রেজিস্ট্যান্স। পাওয়ার টুইস্টার এরকম হয় যেটাকে এরমভাবে করছি। এটা কি হয়, নানান অ্যাঙ্গেলে এরমভাবে করা যায়, এরমভাবে করা যায়, এইভাবে করা যায়, এরমভাবে টুইস্ট করা যায়, পেছনে রেখে এইভাবে টুইস্ট করা যায়, এরমভাবে টুইস্ট করা যায়। এটাকে ওভারঅল আপার বডির এক্সারসাইজ আপনাকে দিয়ে দেবেন। হালকা একটা জিনিস যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। গ্রিপার অতি অবশ্যই, যাদের বয়স হচ্ছে, গ্রিপারটা ডেফিনেটলি রাখবেন, এবং দুটো রাখবেন একসঙ্গে, যাতে একসঙ্গে গ্রিপ করতে পারেন। চেষ্টা করবেন, যাদের অলরেডি বয়স হয়ে গেছে, কোনো দিন করেননি, তারা হয়তো শীর্ষাসন পারবেন না, কিন্তু শীর্ষাসন এবং সর্বাঙ্গাসন এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা ইয়াং আছেন এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিন, এমন কিছু ডিফিকাল্ট নয়, এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো মোটামুটি আমি কভার করলাম আর কি, মোটামুটি। আচ্ছা, অবশ্যই অতিরিক্ত এক গাদা খেয়ে কখনোই করবেন না। ইফ ইউ হ্যাভ হ্যাড আ বিগ মিল, অন্তত 2.5 ঘন্টা পরে, অন্তত। আর যদি প্রচুর মাছ মাংস খেয়ে থাকেন, তাহলে অন্তত 4 ঘন্টা পরে। আচ্ছা, কেননা হজম হতে বেশি দেরি লাগে। যদি ননভেজ খাই, প্রচুর কষিয়ে রান্না করে জিনিস খাই, সেটা হজম হতে দেরি লাগে, সেটা আরেকটু পরে এক্সারসাইজ করবেন আর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মধু কি ভিগান? হ্যাঁ, ভালো প্রশ্ন। কিন্তু মধু ভিগান কিনা এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, এবং বহুদিন ধরে এই কন্ট্রোভার্সি আছে। আমি এর মধ্যে একটু ঢুকি, কারণ কন্ট্রোভার্সির কারণ আছে। মধু কিভাবে তৈরি হয়? যে হানিবি, মৌমাছি ফুলের ওপরে যায়, ফুল থেকে মধু সংগ্রহ করে, চাকে গিয়ে মধু ঢোকায়, সোজা সাপটা আমরা এইটুকুই জানি। এবার এন্টায়ার প্রসেসটা দেখ। মধুর মুখে একটা প্রোবসিস বলে এক ধরনের জিনিস আছে, লম্বা যে জিনিসটা, সেটা দিয়ে মধুটাকে সাক করে। মধু সাক করে না, ফুলেতে কিন্তু মধু হয় না, ফুলেতে কি হয়, নেকটার যেটাকে বলে, নেকটারে জলের কোয়ান্টিটি অনেক বেশি থাকে। নেকটার কিন্তু 80 to 90% জল থাকে। সেই নেকটারকে প্রোবসিস দিয়ে সাক ইন করলো, সাক ইন করে কোথায় যাচ্ছে, সেই মৌমাছির পেটের মধ্যে এক ধরনের আলাদা একটা থলি থাকে, যেটাকে হানি স্টামাক বলা হয় বা ক্রপও বলা হয়। সেই হানি স্টামাকে মধুটা জমছে, যে এই ফুল গেল সেই ফুল গেল, গিয়ে মধুটাকে কালেক্ট করছে। মৌমাছির কাজ হচ্ছে মধু কালেক্ট করে তার জন্য খাবার সংগ্রহ করা। ফুল কেন টানছে মধুকে? তার ফ্র্যাগ্রেন্স দিয়ে, তার গন্ধ দিয়ে এই যে মৌমাছিকে টানছে কেন? ফুলের কাজটা যেটা, সেটা হচ্ছে মৌমাছি নানান ফুলে, একটা ফুলে গিয়ে তার রেণুটা কালেক্ট করছে, তার গায়ে লেগে যাচ্ছে রেণু, অন্য ফুলে যাচ্ছে, ক্রস পলিনেশন হচ্ছে, ক্রস পলিনেশন থেকে আরও ফুল গাছ হচ্ছে, ছড়িয়ে পড়ছে, যেটা ইকোসিস্টেমের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার ওই যে প্রসেস থেকে মধুটাকে নিয়ে এলো ভেতরে, মধু যে চাকে গিয়ে এবার যে মধুটাকে ওখানে ঢালছে, এবার আরও অনেক বীজ মেলে সেই মধুটাকে চিবোচ্ছে। হ্যাঁ, যাই বলছি, শোন। মধুটাকে ঢালার আগে কি হচ্ছে, তার স্টামাকের মধ্যে কিছু এনজাইমস কিন্তু মিক্সড হচ্ছে।
মিক্সড হয়ে সেই স্টামাক থেকে যখন বেরোচ্ছে মধুটা, অলরেডি কিছু এনজাইম মিক্সড হয়ে আছে, দোজ আর ভেরি গুড এনজাইমস। এবার মধুটাকে চিবোচ্ছে, এই যে প্রক্রিয়াগুলো, এই যে মধুটাকে চিবোনো, এনজাইমগুলো মিশছে, এতে কি হচ্ছে, আরও ডেন্স করা হচ্ছে, জলের অ্যামাউন্ট কমে যাচ্ছে, ডিহাইড্রেট করা হচ্ছে মধুটাকে, যাতে মধুটা থাকে চাকে, গড়িয়ে পড়ে না যায়। এটা হচ্ছে মৌমাছিদের কাজ। আমাদের জন্য ভালো কেন, ওটা ইট বিকামস ভেরি নিউট্রিয়েন্ট ডেন্স হচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা জমছে তার উপরে মৌমাছিরা একটা প্রলেপ দিয়ে দেয়, ওয়াক্স, বীজ ওয়াক্স যেটাকে বলা হয়, যাতে পড়ে না যায়। এবার যারা বলছে এটা ভিগান নয়, তাদের একটা যেটা রিজন, সেটা হচ্ছে যে মৌমাছির ভেতরে যে কোনো ভিগান কারা, তারা কোনো জন্তুর কোনো দেহর অংশ খায় না, গাছগাছড়া যেগুলো শেকড় গজিয়ে যেগুলো সয়েলের উপরে হয় সেইটা শুধু খায়। তাহলে আমি তো মধুর ভেতরে, মানে মৌমাছির ভেতরের একটা অংশকেও খাচ্ছি, তার এনজাইমস। হ্যাঁ, সেই কারণে হয়তো ভিগান নয়। কিন্তু যারা এথিক্যাল ভিগানিজমের অনেকগুলো অ্যাসপেক্ট আছে। এথিক্যাল ভিগানের কনসেপ্টটাই হচ্ছে যে আমি কোনো জীব, মানে জন্তুকে কোনো কষ্ট দেব না। আমার জন্য, আমি আমার সাস্টেন্সের জন্য অন্য কোনো জন্তুকে, মানে সেন্টিয়েন্ট বিং মানে যার কষ্ট পাওয়ার ক্যাপাসিটি আছে, আমাকে যেরকম কাটলে আমার কষ্ট পাবো, আর একটা জন্তুর যদি কষ্ট পাওয়ার ক্যাপাসিটি থাকে, তাকে আমি কষ্ট দেবো না, কেননা মানুষ হিসেবে আমি সেই বোধটা তৈরি হয়েছে, মান আর হুঁশ নিয়ে মানুষ, তো সেই হুঁশটা হয়েছে, যে কারণে আমি সেটা করবো না, যে কারণে আমি ভিগান। এবার তারা বলবো যে না, এটাতে তো তাকে কাটা হচ্ছে না, তার কোনো ক্ষতি হচ্ছে না, সে তো অটোমেটিক্যালি তার নিজের প্রয়োজনেতেই সেই জিনিসটা করছে, অটোমেটিক্যালি এনজাইমটা বেরোচ্ছে, তাই জন্যে সেটা ভিগান হচ্ছে। এবার যারা অন্য পাশের লোক, তারা বলছে ভালো কথা, কিন্তু তুমি তো বলছো তুমি এথিক্যাল ভিগান। মৌমাছি যে জিনিসটা জমিয়ে রাখছে উইন্টারের ইউজের জন্য, যখন ফুল টুল সেরকম শুকিয়ে গেছে, ফুল নেই, তাদের খাদ্যর অভাব, সেই খাবারটাকে তুমি কেড়ে নিচ্ছ, ভালো কথা। এবার দেখ, যে মৌমাছির, যারা বনবাদার থেকে মধু কালেক্ট করে, তারা সেটাই করে, পুরো চাক ভেঙে নিয়ে সেটাকে করে, মৌমাছিরা কিছু পায় না। কিন্তু যে মডার্ন বীজ ফার্মিং হয়, বড় বড় যে মৌমাছির কলোনিজ তৈরি হয়, সেখানে বীজ ফার্মিং হয়েছে। প্রত্যেকটা চাকে কিন্তু মৌমাছিরা যে অ্যামাউন্ট অফ মধু সৃষ্টি করে, তৈরি করে, ইট ইজ অলমোস্ট 2 to 3 times মোর দ্যান দেয়ার রিকোয়ারমেন্ট। ইট ইজ অলওয়েজ ট্রু। এবার বীজ কলোনিজ যেগুলো এখানে ফার্মিং হয়, সেখানে কিন্তু সেই অ্যামাউন্ট অফ বীজ, কী বলে, মধুই বার করে কিন্তু প্যাকেজিং করে বোতলে করে বিক্রি করা হয়। তো তুই যদি অ্যাকচুয়ালি তোর ফার্মের মধু কিনিস, ইউ আর অ্যাকচুয়ালি সাপোর্টিং দ্য বীজ। কারণ ওরা কি হচ্ছে, ওদেরকে বাকি মধুটা ওদের জন্য থেকে যাচ্ছে, ওরা শীতকালে খাচ্ছে, আবার ক্রস পলিনেশন করছে, ওদের বাগানও তৈরি হয় ইত্যাদি, ক্রস পলিনেশন করছে, যে কারণে এন্টায়ার ইকোসিস্টেমটাকে যেভাবে ওরা হেল্প করছে, সেই হেল্পিং প্রসেসটা থেকে যাচ্ছে। সো ইউ আর নট রিয়েলি হার্মিং দেম। সো ইটস এ কমপ্লেক্স থিং, অবভিয়াসলি। হ্যাঁ, মানে তার প্রোজ অ্যান্ড কনসগুলো বললাম আমি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অরিত্র সেনগুপ্ত বলছে, ভেজাল বা প্রিজারভেটিভ ছাড়া খাবার নিয়ে আলোচনা শুনতে চাই। প্রশ্নগুলো শুনে বোঝা যায় লোকজন হেলথ কনসিয়াস হচ্ছে। প্রিজারভেটিভের একটা খুব সোজা হিসেব হচ্ছে, বেশিরভাগ জিনিসই যেগুলো টেট্রা প্যাকে আসে, সেগুলো খেও না। প্যাকেট খুলে যেগুলো কেটে বা সিল করে জিনিস কেটে তুমি খাচ্ছ, অ্যাভয়েড করাই ভালো, কেন সবেতেই কোনো না কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়। অনেকে বলে আমরা কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করি না, কিন্তু তাতে হয় চিনি নয় নুন, বা দুটোই থাকবে। চিনি আর নুন কিন্তু প্রিজারভেটিভেরই কাজ করে, কারণ চিনি আর নুনে ব্যাকটেরিয়া হয় না, চিনি আর নুন পচে না। কেন? তার মধ্যে নিউট্রিশন নেই। চিনি আর নুন ইজ নট গুড ফর আস। এবং চিনি আর নুন কীভাবে ক্ষতি করে, সেটা আবার একটা বিশাল গল্প আছে, সেটার খুব গভীরে ঢুকছি না। চিনির গল্পটা ছোট্ট করে একটা বলছি। নুনের গল্পটা, হ্যাঁ, নুনটা কি হয়, আমরা আমাদের যে যা কিছু সাধারণ মানুষের যা কিছু আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যা কিছু খাই, আমাদের যেটুকু নুন প্রয়োজন সেটুকু যথেষ্ট রিপ্লেনিশড হয়, যথেষ্ট প্রয়োজনীয় নুন আমরা পেয়ে যাই। তার উপরে যখন নুন খাই, সেই নুনটা আমাদের বডি খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে না, তার থেকে নানান রকমের প্রবলেম শুরু হয় বডির। Therefore that salt is not. যদি নুন খেতেই হয়, হ্যাভ ন্যাচারাল সল্ট। দ্য অনলি ন্যাচারাল সল্ট, যে নুনটা নুন হিসেবেই তোমাকে নেচার দিচ্ছে, সেই একমাত্র নুন হচ্ছে হিমালয়ান সল্ট। হিমালয়ান সল্ট ইজ এ রক সল্ট বলা হয়, যে কারণে সন্ধক লবণ, যেটা সন্ধক লবণটা সন্ধক লবণ হিসেবেই নেচার তোমাকে দিচ্ছে। তার মধ্যে যেটাকে টেবিল সল্ট বলা হয়, সেটা কিন্তু অনলি সোডিয়াম সল্ট। whereas আমাদের যা টোটাল সল্ট রিকোয়ারমেন্ট, 5 রকমের সল্টের প্রয়োজন হয়।
সোডিয়াম সল্ট, জিঙ্ক সল্ট, পটাশিয়াম সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট এবং ম্যাঙ্গানিজ সল্ট, এই প্রত্যেকটা হিমালয়ান সল্টে থাকে। শুধু সোডিয়াম আমরা যেটা যে টেবল সল্ট খাই, দ্যাট ইজ অনলি সোডিয়াম সল্ট, সেটা থেকে এই ডিসব্যালেন্সটা হয়। তাই জন্য সল্ট যদি আদৌ খেতে হয়, হ্যাভ সন্ধক লবণ, বি শিওর ইউর ফাইন্ডিং প্রপার জেনুইন সন্ধক লবণ, এবং সেটাও অতিরিক্তর প্রয়োজন নেই, অত্যন্ত কম। আমি তো খুব কম নুন খাই, আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে বলে দিই যে নুন দেবেন না, দরকার হয় না। আমাদের ভেজিটেবলসে, আমাদের ফ্রুটসে যা কিছু আমাদের নুনের প্রয়োজনীয়তাটা ট্রেস অ্যামাউন্টসে আমাদের থেকে যায়। নুন না খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়েছে, কেউ শোনেনি কোনো দিন। ওনার আর একটা হচ্ছে যে পেস্টিসাইড, উনি বললেন যে ভেজাল। দেখুন, ভেজাল আজকের দিনে বসে ভেজাল আমি খাবো না বললে তো সেই হিমালয়ে গিয়ে ভেষজ জড়িবুটি খেয়ে থাকতে হয়, শুধু অর্গ্যানিক খেতে হয় নিজের ফার্মিং করে। ভেজাল আমাদের খানিকটা খেতেই হবে। সেইটাকে রেজিস্ট করার জন্যে নিজের মধ্যে রেজিস্ট্যান্স কনস্ট্যান্টলি তৈরি করুন, প্রাণায়াম করুন, এক্সারসাইজ করুন, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ডিনারটা 6টা 6:30 ম্যাক্সিমাম 7টার মধ্যে করে ফেলুন, ঘুমটা যাতে ঠিক হয় সেটা চেষ্টা করুন, ইনসমনিয়া যাতে না হয় তাই জন্য 4, 7, 8 প্রাণায়াম করুন ঘুমোতে যাওয়ার আগে, এবং ভোরে ওঠার চেষ্টা করুন, ভোরে উঠে এক্সারসাইজ করুন। আমি খুব এক নিঃশ্বাসে বলে গেলাম, তাতে ভেতরের রেজিস্ট্যান্সে যাতে ভালো। আই এম সো সারপ্রাইজড, মানে তোমাকে এমনিতে আমরা শুটিংয়ে যারা দেখেছি, ইউ আর ভেরি পিসফুল গাই, মজাদার গাই, আড্ডাবাজ গাই। এখন এই মুহূর্তে তোমাকে দেখে মনে হচ্ছে এরপর তোমাকে নিয়ে আমার লাইভ প্রোগ্রাম করতে হবে, এখানে দর্শক ফোনে বলবে দাদা এই সমস্যাটা হয়েছে, কি করব। ওরে বাবা, ওই তখন সেই আমার অমুক জিনিসটা ইয়ে হয়েছে না, সেগুলো তো মানে সেটা দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আই এম নট আ স্পেশালিস্ট। আমি বারবার বলি আই এম নট আ স্পেশালিস্ট, আই এম সামবডি হু হ্যাজ অ্যাপ্লাইড সার্টেন প্রিন্সিপালস ইন মাই লাইফ, এবং তার কিছু ফল আমি পেয়েছি, সেইগুলো শেয়ার করছি, দ্যাটস অল। আই এম আ ভেরি সিম্পল পারসন। হ্যাঁ বল। ভরপেট খাওয়ার পর শুধুমাত্র মৌসম্বি, কমলা লেবু এই ফলগুলো খাওয়া যাবে কি? পাতি লেবু ভাতের সাথে খাওয়া ভালো কি? ভেরি গুড, ভেরি গুড। পাতি লেবু ভাতের সঙ্গে খাওয়া যাবে, কিন্তু খাওয়ার পরে কমলা লেবু, মৌসুমি খাওয়া যাবে না। আমি বলছি কেন। পাতি লেবুর যে রসটা আমরা ভাতের উপরে টিপে নিই ঝোলেতে বা ডালেতে দিয়ে, এবং অসাধারণ লাগে খেতে, আমার জিভে জল চলে এসছে ভাব। সেটার হচ্ছে কি, সেটাতে এসেনশিয়ালি অ্যাসিড। আমার খানিকটা, আমি যে খাবারটাকে খাচ্ছি সেটার জন্য আমার পেট অ্যাসিড সিক্রিট করছে, HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেইটাকে খানিকটা বুস্ট করছে, সেইটাকে এড করছে, হেল্প করছে খানিকটা টক জিনিস খেয়ে। কিন্তু খাওয়ার পরে যখন আমি একটা আস্ত কমলা লেবু খাচ্ছি, তখন আমি আবার বলছি যে আগে যেটা বলেছিলাম, যে খাবার যখন আমি প্রিপেয়ার্ড মিল, যখন রান্না করা খাবার খাচ্ছি, সেটা হজম হতে, সেটা স্টামাক থেকে ইন্টেস্টাইনে যেতে অনেকটা বেশি সময় লাগে, সেটাকে ব্রেক ডাউন করতে অনেকটা বেশি সময় লাগে। মাইন্ড ইউ, স্টামাকে কিন্তু হজমটা হয় না, স্টামাকে রান্না হয়। হজমটা যেটাকে বলে ডাইজেশন, যে টেনে নেওয়া, অ্যাবজর্ব করে নিউট্রিয়েন্টসগুলো, সেটা হয় ইন্টেস্টাইনে, ঠিক আছে। স্টামাক থেকে ওই রান্নাটা হয়ে ইন্টেস্টাইনে যেতে অনেকটা সময় লাগে, ব্রেকডাউন করতে অনেকটা সময় লাগে। ফল ব্রেকডাউন হতে অতিরিক্ত তাড়াতাড়ি হয়ে যায়, 1/2 ঘন্টার মধ্যে আমার তুই ফল, কেন ফল ইজ মোস্টলি ওয়াটার, মোস্টলি ওয়াটার। সেই ফলটা তুমি যদি এক গাদা খাবার খেয়ে, যেটা ব্রেকডাউন করতে সময় লাগছে, অনেকটা স্টামাক অ্যাসিড সিক্রিটেড হচ্ছে অতটা খাবার ব্রেকডাউন করতে, তখন যদি আমি ফল খেয়ে নিই আর একটু এক গাদা অ্যাসিড খেয়ে নিই, সেটা কি হচ্ছে, তখন অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনাটা বেড়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, যে কারণে কোনো ফলই খাবার ইমিডিয়েট পরে খাওয়া উচিত নয়। পরের কোশ্চেনটা এটার সঙ্গেই কানেক্টেড। ডালিয়া চক্রবর্তী জিজ্ঞাসা করছেন কটার সময় ফল খাওয়া উচিত? আচ্ছা, ফল খাওয়ার আইডিয়াল টাইম হচ্ছে সকাল থেকে মোটামুটি 12টা নাগাদ পর্যন্ত, দুপুর 12টা, দুপুর 12টা পর্যন্ত। কারণ কি হয়, ওই সময়টায় যেহেতু আমরা ফার্স্ট অফ অল আমাদের ফাস্টিং হয়েছে, যেটাকে ব্রেকফাস্ট বলি আমরা, কারণ সারা রাত ধরে ফাস্ট করছি তো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি এখানে, আমরা যদি খুব দেরিতে খাই, রাত্রি 10টা 10:30, এমনকি এমন ফ্যামিলির কথাও শুনেছি যারা রাত্রির 12টায় ডিনার করে, এমনও শুনেছি। দ্যাট ইজ রিয়েলি ভেরি ডেঞ্জারাস। আমি জানি অনেকের অনেক অসুবিধার জন্য অনেক অব্লিগেশনস আছে, যার জন্য এটা করতে তারা বাধ্য হন, কিন্তু যতটা সম্ভব ডিনারটাকে যতটা সামনে এগিয়ে নিয়ে আসা যায়, সানসেটের কাছে যতটা আনা যায় ততটা ভালো। কারণ আমাদের ডাইজেশনের যে আগুন, যেটাকে জঠরাগ্নি বলা হয়, ডাইজেশন প্রসেস যেটা, সেইটার ক্যাপাসিটি আর সূর্যের অবস্থান ভীষণভাবে কানেক্টেড, যে কারণে যখন সূর্য সব থেকে জেনিথে আছে তখন ডাইজেশনটা সব থেকে বেশি ভালো হয়।
রাত্রির বেলা যেখানে যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় ততটা ডাইজেশন ভালো হবে। এবং আর একটা ছোট্ট জিনিস ঢুকিয়ে দিচ্ছি, রাতে খাবার পর, রাতে মানে আমি বলছি 6:30 7টা আইডিয়াল টাইম, তারপরে 10 মিনিট একটু বসে লেট দ্য ফুড সেটেল ডাউন ইন দ্য স্টামাক, অন্তত আধ ঘন্টা হাঁটা উচিত। কারণ তখন অলরেডি ডাইজেস্টিভ প্রসেসটা কিন্তু একটু কম্প্রোমাইজড হয়েছে। ওই হাঁটাটা ওই হিট আপ করে দেয় যাতে ডাইজেশনটা আরেকটুখানি ভালো করে হয়। ওই হাঁটাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের এই পুরনো ইয়েতে আছে যে আহার বিহার একসঙ্গে বলা হয়। সাধুজি আহার বিহার হয়ে গিয়া তো, মানে ওই সন্ধেবেলা খাবার পরে অনেক সময় সাধুরা কী হয় দিনে একটাই খাবার খায়, 4টে নাগাদ, 4টে 4:30 নাগাদ। ওই আহারের পরে বিহারটা ভীষণ ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রাত্রিবেলা যখন আমরা খাচ্ছি, খাওয়ার পরেই কিন্তু খানিকটা সুগার স্পাইক হচ্ছে তোর, সেই সুগারটা দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু সেই সুগারটা বিকজ অফ আর ইনার হিট এবং দ্য প্রেজেন্স অফ সান অন দ্য জেনিথ, ওই সুগারটা ইজিলি কিন্তু অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, কাজে লেগে যাচ্ছে। রাত্রিবেলা খাবার পরে সুগার স্পাইকটা যেটা হচ্ছে সেটাকে কাজে লাগানোর জন্য, ওটাকে বার্ন আউট করার জন্য ওই হাঁটাটা খুব দরকার। আদারওয়াইজ ওই সুগারটা কিন্তু ফ্যাট হিসেবে জমবে। নেক্সট কোয়েশ্চেন, সৌরভী গোস্বামী চৌধুরী 904 লিখেছে, সৌরভী, আচ্ছা, ঘি বেশি খেলে কোলেস্টেরল বাড়বে না? না, বাড়বে না। না, ঘি দেখ, ঘিয়ের মধ্যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড সামথিং। ঘি কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, বাট ইট ইজ নট ট্রান্স ফ্যাট। ঠিক আছে, ঘিয়ের মধ্যে দুটো অদ্ভুত জিনিসের প্রেজেন্সের জন্য এই ব্যাপারটা হয়, মজার ব্যাপারটা। ঘি ইজ লাইক এ মিস্টিরিয়াস থিং, মানে ম্যাজিক্যাল থিং বলবো, মিস্টিরিয়াস নয়, দ্য মিস্ট্রি হ্যাজ বিন সলভড, ইটস এ ভেরি ম্যাজিক্যাল থিং। ঘিয়ের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বিউটেরিক অ্যাসিড, আর আরেকটা হচ্ছে যেটাকে বলে CLA। CLA হচ্ছে কনজুগেটেড লেনোলিক অ্যাসিড। এবার এই দুটোর কাজ দেখ, কনজুগেটেড লেনোলিক অ্যাসিড অ্যাকচুয়ালি ফাইটস ফ্যাট, ফ্যাটকে বার্ন করে। এটা অদ্ভুত একটা জিনিস। ইট ইজ আ ফ্যাটি অ্যাসিড কিন্তু, বাট ইট ইজ সাচ এ ফ্যাটি অ্যাসিড উইচ বার্নস ফ্যাট। যে কারণে তুই দেখবি ঘিয়ের স্মোক পয়েন্ট ইজ ভেরি হাই। স্মোক পয়েন্ট মানে কি, ঘি চট করে পুড়তে চায় না, বা ঘিয়ের মধ্যে যদি কিছু ভাজিস চট করে পুড়ে যাবে না, স্মোক পয়েন্ট ইজ ভেরি হাই। ঘি ফ্যাটকে, মানে তার মানে ঘিয়ের এই যে CLA-টা, সেটা তোর যে স্টোরড ফ্যাট, যেটাকে কমপ্লেক্স ফ্যাটি অ্যাসিড বলে, সেটাকে ব্রেকডাউন করতে ভীষণভাবে সাহায্য করে। তুই যদি শুধু ঘি খাস, তোর কোলেস্ট্রল তো বাড়বে নাই, বরং তুই তার সঙ্গে তুই যদি রেগুলার এক্সারসাইজ করিস, তুই অ্যাকচুয়ালি রোগা হবি, ইউ লুজ ফ্যাট। বাট প্লিজ, যে কোনো ভালো জিনিসও অতিরিক্ত মাত্রায়, তার মানে এইবার আমি জমিয়ে একেবারে ঘি খাই সকাল থেকে রাতে, নো, দিনে 2 টেবিলস্পুনস, 2 টেবিলস্পুন ঘি ইজ মোর দ্যান এনাফ, তার থেকে বেশি যাবেন না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তপন দাস, মানে যা কিছু জীবনে আনন্দ এই লোকটা সব কেড়ে নেবে। তপন দাস, জীবনের আসল আনন্দটা কোথায়? ফিট থাকবো, আনন্দে থাকবো, ভেতরে আমার ঊর্জাটা ফিল করবো, সেটা আসল আনন্দ নয় কি? তুই বল। হ্যাঁ, না সেটা আসল আনন্দ, কিন্তু জীবনে চলার পথে ছোট ছোট আনন্দেরও তো দরকার, বলো। এইগুলো আনন্দে পরিণত হয়ে যাবে রে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সকালে প্রাতঃকর্ম ক্লিয়ার করার জন্য, স্টুল ক্লিয়ার করার জন্য কি করা উচিত? যারা অতিরিক্ত কনস্টিপেশনে ভুগছেন অবশ্যই এসবগুলোর ভুসি খাবেন, কেননা ভীষণ ভালো কাজ করে। প্রথম দিনেই কাজ করবে না, এগেন ইট টেক সাম টাইম। রোজ শুতে যাওয়ার আগে বা খাওয়ার পরে, রাতে ডিনারের একটু পরে, ইমিডিয়েটলি নয়, মানে এই যে হেঁটে গেলেন ডিনারের পরে, তারপরে এইসবগুলোর ভুসি খাবেন, দেখবেন 2-3 দিনের মধ্যে একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছেন। এবং ইসবগুলোর ভুসি একটা অদ্ভুত ব্যাপার, ইট রেগুলেটস ইয়োর স্টুল। তার মানে কনস্টিপেশনে যেরকম কাজ করে, অ্যাকচুয়ালি পেট খারাপেও কাজ করে। কিন্তু পেট খারাপ অবস্থায় ইমিডিয়েটলি খাবেন না, একটু স্থিতি হলে তখন খাবেন, রেগুলেট করে দেয়। এটা একটা। রেগুলার এক্সারসাইজ ইজ এ মাস্ট, বিশেষ করে যাদের বয়স বাড়ছে, যারা 40 ক্রস করছেন, এক্সারসাইজটা মনে রাখবেন, যেরকম নিঃশ্বাস না নিলে আপনি বেঁচে থাকবেন না, খাবার না খেলে বেঁচে থাকবেন না, না ঘুমোলে বেঁচে থাকবেন না, এক্সারসাইজ না করলেও বেঁচে থাকবেন না। এটা ধরে নিতে হবে, ইউ হ্যাভ টু এক্সারসাইজ। নেক্সট কোয়েশ্চেন, আমি কি চিনির বদলে সাদা মিছরি খেতে পারি? ভালো রে, লোকে ভেবেছে, আমার মতো লোক, এটা ভেবেছে আমার মতো লোক, আমার পার্টনার আছে। ওকে, আচ্ছা, 3টে জিনিস দেখি আমরা, চিনি, সাদা মিছরি, গুড়। চিনি হচ্ছে কেমিক্যালি প্রসেস করে। চিনিতে ওই যে আখের রসেতে থেকে যে চিনি হচ্ছে, সেই প্রসেসটার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় সেটা হচ্ছে সালফার। সালফার জিনিসটা বিষ। সালফার যদি খানিকটা খেয়ে নেয় মানুষ মরে যাবে, যদিও ট্রেস অ্যামাউন্টসে সালফার আমাদের দরকার। তুই দেখবি তো সর্দি কাশি হলে হোমিওপ্যাথরা সালফার 20 দেবে, অতিরিক্ত ডাইলিউটেড সালফার, খুব কম অ্যামাউন্টে সালফার লাগে। আয়ুর্বেদরা আদা দেবে,
আদায় সালফার, ওই যে ঝাঁঝটা আদার, সেটা খুব কম অ্যামাউন্ট অফ সালফার থাকে, সালফার সার্টেন অ্যামাউন্টে দরকার। চিনিতে 1 গাদা সালফার দিয়ে কি করা হয়, ওই কমপ্লেক্স যে সুগারটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে বাদ দিয়ে পিওর সুগারটা বেরিয়ে আসে, হুইচ ইজ এক্সট্রিমলি ব্যাড। কারণ ওই সুগারটা বডি অ্যাবজর্ব করতে পারে না সহজে। বডি সবসময় কিন্তু ন্যাচারাল কম্বিনেশনে জিনিস অ্যাবজর্ব করতে পারে। আইসোলেটেড কোনো একটা নিউট্রিয়েন্ট লাইক সুগার বল, ভিটামিন বল, আবি যাবি যাই হোক, সেটাকে আইসোলেটেড অবস্থায় অ্যাবজর্ব করতে কষ্টই হয় বডি। তাই জন্য যে কারণে ফল খা, তুই ফল খেলে অসুবিধা হবে না, কিন্তু যে মুহূর্তে তুই চিনি খাচ্ছিস, আখ চিবিয়ে খা, ইভেন দ্যাট ইজ বেটার, কিন্তু যে মুহূর্তে চিনি খাচ্ছিস ইটস ব্যাড ফর ইউ। সালফার দিয়ে এটাকে, সালফারের খানিকটা ট্রেসও সে চিনির মধ্যে থেকে যায়, সো ইটস টক্সিক। চিনি ইজ ব্যাড, আউট। মিছরি হচ্ছে আমাদের আদিকালের প্রসেসে দিয়ে চিনিই তৈরি হচ্ছে। ইট ইজ অলসো চিনি ইন আ সার্টেন সেন্স, কিন্তু চিনিতে মিছরি সালফার দিয়ে তৈরি হয় না, আমাদের কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিনিটা তৈরি হয়। কেননা ক্রিস্টালাইজ হচ্ছে মানে পিওর সুগার, কিন্তু যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয় সেই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে অনেক ভালো জিনিস থাকে, যে কারণে মিছরির মধ্যে অনেক ভালো জিনিস থাকে। ইট ইজ ডেফিনেটলি বেটার দেন সুগার, কিন্তু অতিরিক্ত খাওয়া একেবারেই ভালো না। মিছরির একটা জিনিস যেটা খুব ভালো, সেটা হচ্ছে পেট ঠান্ডা করে, যেটাকে পেট গরম হয়ে যাওয়া বলে না। বিশেষ করে মিছরিতে একটু মেথি দিয়ে যদি রাত্রিবেলা ভিজিয়ে রাখা যায়, সকালবেলা খাওয়া ইজ ভেরি গুড, এমনকি ডায়াবেটিক্সদের জন্য বেটার। কিন্তু ডোন্ট ওভারডু ইট, কেননা মিছরিও আলটিমেটলি ইট ইজ ক্রিস্টালাইজড ফর্ম অফ সুগার। যে ফর্ম অফ দাঁড়া, এবার এটা বলে নি, যেটা উনি বললেন না এটার জায়গায় ওটা খেতে পারি, যেটা আপনি খেতে পারেন অবশ্যই, সেটা হচ্ছে গুড়। গুড়ে কিন্তু ওই যে গুড়ের লাল রঙটাতে মানে কোনো মিনারেলই বাদ যায়নি, সব মিনারেলসগুলো আছে। বিশেষ করে ওই লাল রঙটা হয় আয়রন থেকে, প্লাস আরও অনেক এনজাইমস এবং মিনারেলস আছে। গুড় ইজ ডেফিনেটলি বেটার, কিন্তু প্লিজ ওভারডু করবেন না। ভালো জিনিসগুলো ব্যালেন্স করে খাবেন, খারাপ জিনিসগুলো ছোবেন না। ওকে, অনিতা মান্না বলছে, সাধারণত আমরা যে পূজা আর্চা করি, ফাস্টিং করি, ফাস্টিংটা কিভাবে ব্রেক করবো, আর ফাস্টিং এর সময় কি জল খাওয়া যায়? অ্যাগেন ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফাস্টিং দুরকম হয়, একটা ওয়াটার ফাস্টিং, একটা ড্রাই ফাস্টিং বা নির্জলা উপোস। আনটিল রিসেন্টলি, মানে সেই 1960-70s থেকে ফাস্টিং নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে এবং প্রচুর লোকে এই ডিসিশন, এই কি বলে কনক্লুশনে উপনীত হয়েছে যে ফাস্টিং করা খুব ভালো, কিন্তু জলটা ডেফিনেটলি খাওয়া উচিত। কি হয়, আমি খুব অল্প কথায় বলে দিচ্ছি, যখন আমরা ফাস্ট করছি শুধু জলকে, আমি কিন্তু ফাস্ট মানে এখানে শুধু জল খাবার কথা বলছি, ফাস্ট গেলে যদি এটা খাচ্ছি সেটা খাচ্ছি, সেটা কিন্তু পিওরলি ফাস্টিং নয়। যদিও শুধু ফল খেয়ে আপনি যদি ফাস্ট করেন, যেটাকে ফাস্ট বলা যায় না, শুধু ফল খেয়ে আছেন, ইট ইজ গুড ফর ইউ, অনেকটা ডিটক্স হচ্ছে। আপনি যদি ফাস্টিংয়ের কমপ্লিট বেনিফিট পেতে চান, ডেফিনেটলি ফাস্ট করবেন। যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে, যেরকম আলসার বা পেটের ভেতরের, স্টামাকের ভেতরের কোনো প্রবলেম, যেটাকে গ্যাস্ট্রিক প্রবলেম বলে, ডেফিনেটলি ফাস্ট করবেন না। আচ্ছা, যদি গ্যাস্ট্রিক প্রবলেম না করেন, তাহলে ফাস্ট করবেন জল খেয়ে। ফাস্ট করলে যেটা হয়, আমরা অন দ্য সেকেন্ড বা থার্ড ডেতে, প্রথম 2 দিন কি 3 দিন মারাত্মক খিদে পাবে শুধু জল খেয়ে থাকিস যদি, একেবারে ব্রেক যদি না করিস। থার্ড ডেতে কি সেকেন্ড ডে, থার্ড ডে, ডিপেন্ডিং অন ইউর সিস্টেম, একটা প্রসেস শুরু হয় যেটাকে কিটোসিস বলে। কিটোসিস মানে ফ্যাটি অ্যাসিডটা ব্রেকডাউন করতে শুরু করে। আমাদের ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা, সেটা বোঝে যে এই ব্যাটা আর কিছু খাবে না, আমাদের নিজেরই কাজ করতে হবে। ফ্যাটি অ্যাসিডটা ব্রেক করতে শুরু করলো, তার মানে তোর এই যে চর্বি সেগুলো ব্রেকডাউন হতে, সিম্পল ফ্যাটি অ্যাসিডে ব্রেকডাউন হতে শুরু করলো, যেটাকে কিটোনস বলে, এবং এই প্রসেসটাকে কিটোসিস বলে। ততদিন ধরে তোর এই কিটোসিসটা চলবে যতদিন তোর ডিসপেন্সেবল ফ্যাট আছে, এবং ডিসপেন্সেবল ফ্যাট চলে গেলে তখন তোর আবার খিদে পাবে। যে মুহূর্তে কিটোসিস শুরু হচ্ছে, তোর খিদেটা চলে যায়, যে কারণে ফ্রম দ্য থার্ড ডে ইউ স্টার্ট ফিলিং ইউফোরিক। প্রথম 2-3 দিন মনে মাথা ঝিমঝিম করছে, আর পারবো না ইত্যাদি, বাট ইফ ইউ হ্যাভ দ্যাট দ্যাট সেলফ উইল, যেটা যদি থাকে যে এই 2 দিন আমি পেরিয়ে যাব, প্রচুর জল খেতে হবে। থার্ড ডে থেকে ইউ স্টার্ট ফিলিং ইউফোরিক, ইউ ফিল ভেরি গুড। ওই সময় তোর মেডিটেশন খুব ভালো হবে, যে কোনো কাজ যেটা কনসেন্ট্রেশনের দরকার ভীষণ ভালো করতে পারবি, এমনকি ফিজিক্যাল কাজও তুই ভালো করতে পারবি, ইউল ফিল এনার্জেটিক। ঠিক আছে, এবার যাই নির্জলা উপোস। নির্জলা উপোস এতদিন ধরে আমরা শুনেই ভাবতাম যে ওটা একটা সুপারস্টিশন, ওটা একটা ডেঞ্জারাস জিনিস, করতে নেই, ডিহাইড্রেশন হয়ে মানুষ মরে যাবে। এদিকে আমরা দেখেছি নির্জলা উপোস দিনের পর দিন লোকেরা করছে, দিনের পর দিন টানা নয়, কিন্তু মনে কর রমজানেতে মুসলিম যারা, তারা সারাদিন ধরে নির্জলা করে, বলা হয় নীলষষ্ঠী, শিবরাত্রি, সেসবে আছে, নির্জলা করে। আমরা অনেকে যারা সায়েন্টিফিক মাইন্ডেড, তারা বলি যে তোমরা পাগল নাকি, এরকম ধরনের জিনিস করো না, অসুস্থ হয়ে পড়বে ইত্যাদি। নির্জলা উপোস কী করে, যে জিনিসটা 2.5 দিনে হচ্ছে ইন ওয়াটার ফাস্টিং, সেটা অবশ্যই, আবার বলছি, নির্জলা উপোস ভুলেও ট্রাই করবেন না যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে।
সেটা কয়েক ঘন্টার মধ্যে 4-5 ঘন্টার মধ্যে কিটোসিসটা শুরু হয়ে যায়। এবং এবার দেখ কী হয়, নির্জলা উপোস যখন করছিস 4-5 ঘন্টা বেরিয়ে যাচ্ছে, তোর ডিহাইড্রেশন থেকে কমপ্লিট হাইড্রেশনে চলে যাচ্ছে তোর বডিটা। কেন? এক ধরনের জল তৈরি হতে শুরু করে যেটাকে মেটাবলিক ওয়াটার বলা হয়। মেটাবলিক ওয়াটার হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি সেই অক্সিজেন এবং আমাদের যে ফ্যাট স্টোর্ড আছে সেটার হাইড্রোজেন, ফ্যাট ব্রেকডাউন করতে শুরু করছে, কিটোসিস শুরু হয়ে গেছে। সেই ব্রোকেন ডাউন যে ফ্যাট সেটা থেকে হাইড্রোজেন নিয়ে ওয়াটার তৈরি হচ্ছে, ইন্টারনাল প্রসেসে ওয়াটার তৈরি হচ্ছে, মানে ভেতরে আমাদের একটা ওয়াটার তৈরির ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, সেটাকে মেটাবলিক ওয়াটার বলে। সেই জলটা ভরপুর পরিমাণে আমাদের সারা দেহকে হাইড্রেট করে দেয়। তুই দেখবি যদি নির্জলা উপোস করিস 4-5 ঘন্টা পর থেকে তোর আর জল তেষ্টা পাবে না, একেবারেই পাবে না। নির্জলা উপোস একদিনের বেশি করা উচিত নয় বেশিরভাগ মানুষেরই। যারা বিগিন করছেন, যারা অলরেডি জল খেয়ে উপোস করার খানিকটা এক্সপিরিয়েন্স হয়েছে, তারা নির্জলা উপোস 12 ঘন্টার বেশি করবেন না। গেট দ্য ফিল অফ ইট, কোনো ক্ষতি হবে না, বাট গেট দ্য ফিল অফ ইট। আবার বলে রাখছি ডিসক্লেমার, যাদের কোনো রকমের প্রবলেম আছেন একটু স্পেশালিস্ট ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন। কিন্তু নির্জলা উপোস ইজ আলটিমেটলি এক্সট্রিমলি গুড ফর ইউ। কারণ কি হয়, যখন এই উপোসটা করছি আমাদের স্টমাকটা কাজ করছে না, তখন আমাদের ইন্টারনাল রিসোর্সেসগুলো আর ফ্রি টু টেক কেয়ার অফ ইউর রিপেয়ারিংস। আমাদের নানান অর্গানস, আমাদের রক্ত, আমাদের স্কিন, আমাদের ভেতরের যা অর্গানস আছে, ইন্টারসেলুলার যে অর্গানোলসগুলো আছে, সবগুলোকে রিপেয়ার করতে সময় পাচ্ছে। এবং ডেড সেলসগুলো, খারাপ সেলসগুলোকে খেয়ে ফেলছে, খেয়ে সেটাকে অটোফ্যাজি বলা হয়। যে কারণে all these processes actually take care of your health in a huge way in the long run. গ্রেট। আমাদের এপিসোডটা যে দৈর্ঘ্যের হওয়া উচিত সেটা পেরিয়ে গিয়েছে, সুতরাং আর প্রশ্নগুলো এই এপিসোডে নিলাম না, আবার পরের এপিসোডে নেব। দেখবো আগের এপিসোডটা চেয়ে এইবারের এপিসোডে ভিউজ বেশি হয় কিনা। যাদের আমাদের আজকের এপিসোড ভালো লেগেছে তারা দয়া করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে স্যান্ডিদা আবার আসে এবং স্যান্ডিদাকে আজকে যেভাবে আমরা অভ্যর্থনা করেছি পরের বারও যেন সেইভাবে আবার বোম টোম ফাটাবি। এবার তো এবার কনফেটি দিয়ে হয়েছে, এবার বোম ফাটাবি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। নমস্কার।